সকলকে শুভ সন্ধ্যা। আশা করি সকলের নামাজ শেষ হয়েছে। নামাজ কি শেষ হয়েছে? আমরা আমাদের ক্লাসে চলে আসলাম আজকে টপিকস ২। ক্লাস কি কন্টিনিউ হচ্ছে? আমি কিছুই শুনতে পাচ্ছি না। এখন কি শুনতে পাচ্ছেন? নাম তো বোঝা যাচ্ছে নাকি? নলি নাকি? যাই হোক। তাহলে সকলকে শুভ সন্ধ্যা, হ্যাঁ? আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করে দেই। ঠিক আছে, ওকে। এতক্ষণ ক্লাস হয়নি আসলে। অ্যা আমি নিজে একটু লেট ছিলাম। পাশাপাশি ভাবলাম যে নামাজটা শেষ হোক। এই সব মিলায় জিলায় একেবারেই শুরু করে দিলাম। হুম, আজকে আমাদের যে সাবজেক্ট গুলো আমরা দেখতে পাচ্ছি যে সাহিত্য, মুসলিম সাহিত্য, নাথ সাহিত্য, অনুবাদ সাহিত্য, মুসলিম সাহিত্য, রোমান্টিক প্রণয় উপাখ্যান, আরাকান রাজসভায় যত সাহিত্য আছে, সকল প্রকার সাহিত্য এট এ গ্লান্স একসাথে। এটা হচ্ছে লেকচার 2। এর আগে হয়েছিল লেকচার 1। হুম, ভাই একটু লাউডলি কথা বললে ভালো হয়। হ্যাঁ, লাউডলি বলবো, সমস্যা নাই। ভয়েস ঠান্ডা। এখন কি ভয়েস ক্লিয়ার? এখন ক্লিয়ার? হবে, হবে, হবে। জি, ওকে। আসুন আমরা লেখাপড়া শুরু করে দিই, হ্যাঁ? মধ্যযুগে জীবনী সাহিত্য আসলে জীবনী সাহিত্য, মুর্শিয়া সাহিত্য, নাথ সাহিত্য, অনুবাদ সাহিত্য সব। ওকে, তাহলে জীবনী সাহিত্য দিয়ে শুরু করি আমরা। সবার আগে হচ্ছে জীবনী সাহিত্য। জীবনী সাহিত্য বোঝা যাচ্ছে এটা জীবনী। এটা একটা নাম হচ্ছে করচা। করচা বলা হয়। এর অপর নাম হচ্ছে চরিত। এটাকে ৩ নামে ডাকা হয়। মূলত হচ্ছে হিন্দু ধর্মের একজন বিখ্যাত ব্যক্তিত্ব আছেন। উনার নাম শ্রী চৈতন্যদেব। উনার ডাক নাম হচ্ছে নিমাই। উনার আসল নাম হচ্ছে বিশ্বম্বর। এই লোকটাকে এই লোকের জীবনী যদি বলা হয় জীবনী সাহিত্য আসলে কার জীবনী? চৈতন্যদেবের জীবনী। জীবনী সাহিত্য আসলে কার জীবনী? ইয়ে করো তো, একটু পানি দিও, পানি, গরম পানি। গরম পানি না খেলে সাউন্ড বাড়বে না, তাই একটু গরম পানি খেয়ে নেই। মনে হচ্ছে আপনার কণ্ঠ চেপে ধরা হয়েছে, ভয়েস ক্লিয়ার না। ঘটনা সত্যি, কারণ আমার ঠান্ডা অনেকদিন সমস্যায় ছিলাম। আমি ধীরে ধীরে খুলে যাবে। আমি একটু পর গরম পানি খাবো, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তাহলে জীবনী সাহিত্য আসলে কার জীবনী? জীবনী সাহিত্য হচ্ছে শ্রী চৈতন্যদেবের জীবনী। তাহলে শ্রী চৈতন্যদেবের ডাক নাম কি? ডাক নাম নিমাই। শ্রী চৈতন্যদেবের আসল নাম কি? আসল নাম হচ্ছে বিশ্বম্বর। আসল নাম বিশ্বম্বর। আসলে এই শ্রী চৈতন্যদেব কে? এটা যদি আমরা বুঝতে চাই, শ্রী চৈতন্যদেব সম্পর্কে আগে আমাদের জানতে হবে। তারপর জীবনী সাহিত্য সম্পর্কে আগে আমাদের জানতে হবে। সবার আগে আসি শ্রী চৈতন্যদেব কে? আমরা প্রায়ই পড়ে থাকি হিন্দু ধর্মে ৩ জন প্রধান দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং শিব। এই যারা বিষ্ণুর পূজারী, এই বিষ্ণু হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বেশি প্রাণ কান্দে তার। তাই বিষ্ণু বারবার পৃথিবীতে চলে আসে। একবার রাবণকে হত্যা করার জন্য পৃথিবীতে এসেছেন রাম নামে। তারপর তিনি রাবণকে সানডে মানডে ক্লোজ করে দিয়েছেন। এরপর তিনি অত্যাচারী রাজা কংসকে হত্যা করার জন্য পৃথিবীতে আবার এসেছিলেন কি নামে? কৃষ্ণ নামে। এরপর তিনি কংসকে হত্যা করেছেন। এরপর আবার যখন মধ্যযুগে ১৫০০ সালের দিকের ঘটনা, বিশেষ করে এক্সাক্ট সময় হচ্ছে ১৪৮৬, ব্রাহ্মণরা অত্যাচার করছিল কায়স্থ, বৈশ্য, শূদ্রদের। তখন তিনি আবার পৃথিবীতে আসলেন। বিষ্ণু এবার পৃথিবীতে আসলেন কি নামে? শ্রী চৈতন্যদেব নামে। অর্থাৎ এই শ্রী চৈতন্যদেবকে নিয়ে ২ টা মতান্তর আছে। তার প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে কায়স্থ, বৈশ্য, শূদ্র তাদের অধিকার ফিরিয়ে দেওয়া। পাশাপাশি এদের সাথে কুকুরের মতো আচরণ করত ব্রাহ্মণরা, সেই আচরণ থেকে তাদেরকে মুক্তি দেওয়া। চৈতন্যদেব হিন্দু ধর্মকে ভাঙনের হাত থেকে রক্ষা করেছিলেন। যদি আসে মধ্যযুগে ১৪৮৬ সালের দিকে হিন্দু ধর্মকে ভাঙনের হাত থেকে কে রক্ষা করেছেন? অ্যান্সার হবে শ্রী চৈতন্যদেব। কিভাবে রক্ষা করেছেন সেটা একটু দেখি। তো ১৪৮৬ ১৫০০ সালের দিকের ঘটনা, তখন মুসলমান
মুসলমানরা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর টাবর এরা ক্ষমতায়। 1486-তে তার জন্ম। মূলত আমি যে কথাটা বলছি সেটা 1522, 28, 23, 24 এ সময়ের ঘটনা। তখন এই ব্রাহ্মণদের অত্যাচারে কায়স্থ বৈশ্য শূদ্ররা কেউ কেউ মুসলমান হয়ে যাচ্ছিল, আবার কেউ কেউ অলরেডি পর্তুগিজরা চলে এসেছে খ্রিস্টান হয়ে যাচ্ছিল। তাহলে হিন্দু ধর্ম ভাঙনের হাতে পড়েছে। সেই ভাঙনের হাত থেকে হিন্দু ধর্মকে রক্ষা করেছে কে? শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেব এসে বললেন, আমি ব্রাহ্মণ বুঝি না, এবং তোমাদের এটা জানা উচিত। ব্রাহ্মণরা আগে কায়স্থ বৈশ্য শূদ্রদের সাথে এমন আচরণ করতো, যে আচরণ মূলত হচ্ছে মানুষ কুকুরের সাথেও করতো না। যেমন ধরো, এই বৈশ্য শূদ্রদের ছায়া যদি ব্রাহ্মণের গায়ে পড়তো, ব্রাহ্মণ গিয়ে গোসল করতো। বৈশ্য শূদ্র যদি ব্রাহ্মণের বাড়িতে প্রবেশ করতো, তাহলে ব্রাহ্মণ ওই কাউ ডাং দিয়ে, গরুর গু দিয়ে সেটা লেপন করে পরিষ্কার করতো। এই রকম আচরণ, মানে মানুষ বলে যে একটা অধিকার, এটা তাদের ছিল না। সেই অধিকারটা সর্বপ্রথম কে দেওয়ার জন্য সংগ্রাম করেছেন? শ্রী চৈতন্যদেব। উনি এসে বললেন, মানুষের সাথে মানুষের সম্পর্ক হচ্ছে ভালোবাসার, এই বৈষম্যের সম্পর্ক নয়। তখন এই কায়স্থ বৈশ্য শূদ্র এরা সবাই ভক্ত হয়ে গেলেন। কার ভক্ত হইলেন? তারা সকলেই চৈতন্যদেবের ভক্ত হইলেন। তার ভক্তের সংখ্যা হয়ে গেল কোটি কোটি ভক্ত। তার উপরে হিংসা করলেন ব্রাহ্মণরা। সেই হিংসাটাই আমরা দেখতে পাচ্ছি 1533 সাল, অনেক অল্প বছর বয়সে একজন চৈতন্যদেব, তার তো এখন কোটি কোটি ভক্ত, সেই চৈতন্যদেব একদিন মন্দিরে প্রবেশ করলেন। সেই মন্দিরে ব্রাহ্মণরা, সেই জগন্নাথের পুরীর জগন্নাথ মন্দিরে সেই ব্রাহ্মণরা চৈতন্যদেবকে হত্যা করে তার লাশটাকে গুম করে ফেলেছে। আজও তার লাশ পাওয়া যায় নাই। তাহলে ব্রাহ্মণরা তার উপর কতটা খেপেছিল। অবশ্য মতান্তর আছে, ইতিহাসবিদদের মতে ব্রাহ্মণরা তাকে হত্যা করে তার লাশটাকে গুম করেছে। কিন্তু ইতিহাসবিদ ছাড়া হিন্দু ধর্মের, সনাতন ধর্মের মতে তারা মনে করেন শ্রী চৈতন্যদেব কোনো মানুষ নন, তাকে গুম করার প্রশ্নই আসে না। তিনি স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার, বিষ্ণুই পৃথিবীতে শ্রী চৈতন্যদেব নামে এসেছেন। সুতরাং তাকে গুম করা মানুষের পক্ষে সম্ভব না। ভগবান মন্দিরের ভিতরে প্রবেশ করেছেন এবং ভগবান মন্দিরে প্রবেশ করে বিলীন হয়ে গিয়েছেন। তাই তাকে নিয়ে দুইটা মত আছে। একটা মত তিনি বিলীন হয়ে গিয়েছেন, আর ইতিহাসবিদের মতে তাকে হত্যা করা হয়েছে। 1533 সালে ব্রাহ্মণরা হত্যা করে তার লাশটাকে গুম করেছে। এই হচ্ছে মহাপুরুষ চৈতন্যদেবের জীবনী। তাহলে এখান থেকে প্রশ্ন আসে, চৈতন্যদেব মূলত কার পূজা করতেন? বিষ্ণুর পূজা করতেন। তাই চৈতন্যদেব যে ধর্মটা প্রচার করেছেন, সেই ধর্মটার একটা নতুন নাম হইল বৈষ্ণব ধর্ম। চৈতন্যদেব কেমন ছিলেন? মানবতাবাদী ছিলেন। মানুষের প্রেমের কথা মধ্যযুগে কে প্রচার করেছেন? শ্রী চৈতন্যদেব। তারপর হচ্ছে আপনার শ্রী চৈতন্যদেব কোথায় কোথায় মারা গিয়েছেন? তাহলে ওই জগন্নাথ মন্দিরে তিনি মারা গিয়েছেন। যখন তাকে হত্যা করা হইলো, ব্রাহ্মণরা তাকে হত্যা করলো, তখন তার যে প্রচুর কোটি কোটি ভক্ত ছিল, সেই ভক্তরা তাকে নিয়ে লেখালেখি শুরু করলো। তাই এই সাহিত্যের নাম হইলো কি সাহিত্য? জীবনী সাহিত্য। যদি তিনি নিজে লিখতেন তাহলে হয়তো আত্মজীবনী সাহিত্য। যেহেতু ভক্তরা, তার ফ্যান ফলোয়াররা লিখেছেন, তাই এটার নাম হইলো জীবনী সাহিত্য। আশা করি জীবনী সাহিত্য তোমরা বুঝে গেছো। তাহলে জীবনী সাহিত্য আসলে কার জীবনী, এটা একটু অ্যান্সার দিতে হবে। কথা ক্লিয়ার না? এবার কি ভাই শুনতে পাচ্ছি না? এখন কি ওকে? এখন কি শোনা যাচ্ছে না? কি বলো তাহলে? এতগুলা কথা আমি কার উদ্দেশ্যে বললাম? বলো, জীবনী সাহিত্য কার জীবনী? দেখি আমি অ্যান্সার দেখলে বুঝতে পারবো তোমরা শুনতে পেয়েছো কিনা। শ্রী চৈতন্যদেবের জীবনী। চৈতন্যদেবের ডাক নাম কি বলো তো? বিড়ালি ব্রাহ্মণ বলতে একটু নিচু শ্রেণীর ব্রাহ্মণকে বোঝায় ভাইয়া। যে সমস্ত ব্রাহ্মণ বিয়ে করেছে কায়স্থ বংশে, যে সমস্ত ব্রাহ্মণ তাদের জাত মর্যাদা থেকে নিচু স্তরে নেমে গেছে, নিচু স্তরে বিয়ে করেছে, তাদেরকে বলা হয় বিড়ালি ব্রাহ্মণ। শ্রী চৈতন্যদেব, এই শ্রী চৈতন্যদেব হলো 6 জন। সেই 6 জনকে বলা হয় ষোড় গোস্বামী। ষোড় গোস্বামী যদি আসে, ষোড় গোস্বামী কারা? তাহলে বলতে হবে শ্রী চৈতন্যদেবের 6 জন বন্ধু, 6 জন ফ্যানকে, ফলোয়ারকে, ভক্তকে একত্রে বলা হয় ষোড় গোস্বামী। তাহলে শ্রী চৈতন্যদেবকে নিয়ে যে সাহিত্য, সেই সাহিত্যের নাম জীবনী সাহিত্য। সেই সাহিত্যের নাম করচা, সেই সাহিত্যের নাম চরিত। আমরা মধ্যযুগে দেখতে পাই রামচরিত মানে রামের জীবনী, মোস্তফা চরিত মানে মোস্তফার জীবনী, রাসূল চরিত মানে রাসূলের জীবনী। চরিত শব্দের অর্থ জীবনী। এবার আমি তোমাদের কাছে জানতে চাই, শ্রী চৈতন্যদেবের ডাক নাম কি বলো? নিমাই। বাবা মার দেওয়া নাম বিশ্বম্বর। এটাই হয়ে গেছে। তাহলে আমরা দেখি জীবনী সাহিত্যের কয়েকটা গ্রন্থের নাম তো আমরা পড়তেই পারি, ঠিক না? জীবনী সাহিত্যের কয়েকটা বইয়ের নাম আমাদের পড়া উচিত, এই যেগুলো জীবনী সাহিত্য আছে। জীবনী সাহিত্যের যে প্রথম বিখ্যাত বই, সেই বিখ্যাত বইয়ের নাম হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত। শ্রী চৈতন্য ভাগবত, এই হচ্ছে প্রথম বই। এরপর আসে জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ বই কোনটি? তখন আবার অ্যান্সার হবে শ্রী
চৈতন্য চরিত চরিত মানে হচ্ছে জীবনী, আর তার এই জীবনী পাঠ করলে মনে হবে আপনি মধুপান করছেন, তাই এটার নাম হইলো শ্রী চৈতন্য চরিতামৃত। তাহলে প্রথম বই হচ্ছে চৈতন্য ভাগবত, আর শ্রেষ্ঠ বই হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত। আবার প্রশ্ন আসে, ভাগবত কে লিখেছেন, এই চরিতামৃত কে লিখেছেন? ভাগবত যেটা লিখেছেন তার নাম হচ্ছে বৃন্দাবন দাস, আর চরিতামৃত যিনি লিখেছেন তার নাম হচ্ছে কৃষ্ণ দাস কবিরাজ। কৃষ্ণ দাস কবিরাজ, অনেকে আবার ভুলে যায়, এটা মনে রাখা যায় এবার, বৃন্দাবন দাস ছোট নাম, শ্রী চৈতন্য ভাগবত এটা একটু ছোট, ভাগবত মানে ভগবানের বাণী, আর শ্রী চৈতন্য চরিতামৃত এটা বড়, কৃষ্ণ দাস কবিরাজও বড়। আরেকটা মনে করেন আপনার বিশেষ কোনো সমস্যা আছে, আপনি গেলেন কবিরাজের কাছে, কবিরাজ আপনাকে বলবেন অমৃত খান, মধু খান, মধু খান, তাহলে কবিরাজের সাথে মধুর একটা কি আছে, সম্পর্ক আছে, ঠিক আছে? কবিরাজ মধু খাইতে বলছে, সুতরাং যেটার মধ্যে চরিতামৃত আছে সেটা কৃষ্ণদাস কবিরাজ। এখন তো হেডফোন ক্লিয়ার হওয়ার কথা, কি কি বলবো বলো? আর এখন তো ভিডিও ওপেন, বুঝতেই পারছো। তাহলে আশা করি তোমরা পারবা, হ্যাঁ? এরপর আরো দু একজন আমরা কবির নাম দেখতে পাই, একজন কবির নাম লিখেছেন চৈতন্য মঙ্গল। দেখো, কালিকা মঙ্গল করেছে ওগুলা কিন্তু মঙ্গল কাব্য, কিন্তু এই চৈতন্য মঙ্গল কিন্তু মঙ্গল কাব্য নয়। চৈতন্য মঙ্গল আসলে কোন ধরনের সাহিত্য? জীবনী সাহিত্য। এটা আবার লিখেছেন লোচন দাস। লোচন দাস, বুঝতে পেরেছো? এই যে চৈতন্য মঙ্গল, এটা আবার লিখেছেন লোচন দাস, তাহলে এটা কিন্তু চৈতন্য, এটা মঙ্গল কাব্য নয়। তাহলে আশা করি তোমরা পারবা। চৈতন্য দেবের জন্ম হয়েছিল পুরীতে, জগন্নাথ মন্দিরে, ঠিক না? সাইদ ভাই, আমি আপনাকে কিছুক্ষণ পরে কল দিচ্ছি, সাইদ ভাই কিছুক্ষণ পরে কল দিচ্ছি। ওকে ওকে ভাই। এই হচ্ছে ঘটনা, তাহলে আমরা জীবনী সাহিত্য পড়ে ফেললাম, দেখি তোমাদের মনে আছে কিনা। বলো তো কত সালে? ইজি বিজি লাগছে, হ্যান্ড রাইটিং ক্লিয়ার করলে ভালো হতো। অবশ্যই ভাই ক্লিয়ার করবো। তাহলে বলো দেখি চৈতন্যদেব কত সালে জন্মেছে? হ্যাঁ, জন্মেছে কিন্তু নদিয়ায়, নদিয়ায় জন্মেছে 1486-তে। চৈতন্যদেবকে হত্যা করা হয়েছে অথবা চৈতন্যদেব বিলীন হয়ে গেছেন কত সালে? 1533 সালে। তিনি যেই ধর্ম প্রচার করেছেন সেই ধর্মকে কি বলা হয়? তিনি মূলত কার পাগল ছিলেন? একটা কীর্তনে আছে, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, আমার কীর্তন ভুল হতে পারে, বৈষ্ণব ধর্ম। থ্যাংক ইউ। বৈষ্ণব ধর্ম। দেখো একটা প্রশ্ন কিন্তু আসে, আমরা যে পড়েছিলাম, তোমরা বোধহয় গত ক্লাসে পড়েছিল, গত ক্লাসে বৈষ্ণব পদাবলী পড়েছো? গত ক্লাসে কি তোমাদের বৈষ্ণব পদাবলী হয়েছে? জি পড়েছো না? ঠিক আছে। তাহলে এই বৈষ্ণব পদাবলী যদি তোমরা পড়ে থাকো, একটা প্রশ্ন আসে, বৈষ্ণব পদাবলী কিন্তু সৃষ্টি হয়েছে 14 শতকে। তাহলে 14 শতকে সৃষ্টি হয়, আর চৈতন্যদেবের জন্মটা হয়েছে কিন্তু 15 শতকে। তাই প্রশ্ন আসে যে চৈতন্যদেবের আগে বৈষ্ণব পদাবলী না চৈতন্যদেবের জন্মের পর? বলো তো দেখি। বৈষ্ণব পদাবলীর সৃষ্টিটা চৈতন্যদেবের আগে, জন্মের আগে না জন্মের পর? হ্যাঁ, জন্মের আগে। কিন্তু প্রশ্ন আসে যে বৈষ্ণব পদাবলী জনপ্রিয় হয়েছে, জনপ্রিয় হয়েছে কার কারণে? তাহলে বলতে হবে চৈতন্যদেবের জন্মের পরে জনপ্রিয় হয়েছে। ভাইয়া, জনপ্রিয় হয়েছে কখন? তাহলে বলতে হবে জনপ্রিয় হয়েছে জন্মের পর। বৈষ্ণব পদাবলী জনপ্রিয় হয়েছে জন্মের পর। আশা করি তোমরা পারবা, হ্যাঁ? তাহলে ওকে, তাহলে আমাদের জীবনী সাহিত্য কি হলো, শেষ হলো। এরপর আমরা দেখবো মুর্শিয়া সাহিত্য, নো প্রবলেম। লেখাটাকে একটু সুন্দর করে আমরা লিখবো। জীবনে কোনোদিন একটা পংক্তিও লেখে নাই, তাকে নিয়ে একটা সাহিত্য সৃষ্টি হয়েছে, শ্রী চৈতন্যদেব। এটার ডাক নাম ছিল নিমাই। চৈতন্য যুগ বলা হয়, এটা পরে ফেলো। চৈতন্য বাংলা ভাষায় প্রথম জীবনী সাহিত্য কার জীবনী? চৈতন্যের জীবনী। জীবনী সাহিত্যের অন্য নাম কি? করচা। প্রথম কোনটা? বৃন্দাবন দাশের চৈতন্য ভাগবত, এটা হচ্ছে। তারপর হচ্ছে তোমার এই লোচন দাসের চৈতন্য মঙ্গল, এটা কিন্তু মঙ্গল কাব্য নয়। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য শ্রী চৈতন্য চরিতামৃত পুরা বইটার নাম। আর মুরারি গুপ্ত, তিনি কিন্তু জীবনী সাহিত্যের আদি কবি, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, তাহলে আমরা বলতে পারি যে তিনি যদি জীবনী সাহিত্যের আদি কবি হন, তাহলে কৃষ্ণ ইয়ার কি যেন, বৃন্দাবন দাসকে, বৃন্দাবন দাস লিখেছেন বাংলা ভাষায়, আর মুরারি গুপ্ত লিখেছেন সংস্কৃত ভাষায়। তাহলে আমরা বিষয়টা আর একটু ক্লিয়ার করে দেই। তাহলে আদি কবি আমরা ইতিমধ্যে পেয়েছিলাম, জীবনী সাহিত্য সর্বপ্রথম লিখেছেন বৃন্দাবন দাস। এরপর আমরা দেখেছি সবচেয়ে ভালো লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ। তার এরা দুইজন বাংলায়, আর একজন আছে সংস্কৃতের, উনি হচ্ছে মুরারি গুপ্ত। উনিও চৈতন্যের জীবনী লিখেছেন, তবে উনি লিখেছেন কি সংস্কৃত ভাষায়। তাই জীবনী সাহিত্যের আদি কবি মুরারি গুপ্ত। যদি এই না থাকে, মুরারি না থাকে, তাহলে অ্যান্সার হবে বৃন্দাবন দাস। তাহলে দেখি তোমরা আসলে পারো কিনা।
বলো তো দেখি জীবনী সাহিত্যের আদি কবি কে? সব আছে। মুরারি গুপ্ত আছে, আদিকবি বৃন্দাবন দাস আছে, সব আছে। তাহলে অ্যান্সার হবে মুরারি গুপ্ত। লিখলেই হবে, আর কিছু লেখার দরকার নাই। এবার মুরারি গুপ্ত নাই, তাহলে জীবনী সাহিত্যের আদি কবি কে? তখন বৃন্দাবন দাস। তাহলে জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? শ্রেষ্ঠ কবি কৃষ্ণদাস কবিরাজ। থ্যাংক ইউ। হয়ে গেছে। জীবনী সাহিত্য পারা যাবে। এই যে বৃন্দাবন দাসের এটা করবা, চৈতন্য মঙ্গল, লোচন দাস এটা করবা, কৃষ্ণদাস কবিরাজ আর মুরারি গুপ্ত, আর বাকিগুলা লাগে না। তারপর যদি মন চায় তাহলে পড়তে পারো। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মুর্শিয়া সাহিত্য পড়বো। মুর্শিয়া সাহিত্য আসলে মধ্যযুগে একটা সাহিত্য আছে, সে মুর্শিয়া। মুর্শিয়া শব্দের অর্থ তোমরা সবাই জানো, এটা একটি আরবি শব্দ। এটা একটি আরবি শব্দ। আর এর অর্থ হচ্ছে কি শোক, শোক। তাহলে মুর্শিয়া সাহিত্য আসলে শোকের সাহিত্য, কষ্টের সাহিত্য। কোন সাহিত্য? যে সাহিত্যের মধ্যে ইমাম হাসান থাকবে, ইমামগণের সাহিত্য আর কি। যদি ইমাম হাসানের কাহিনী থাকে, ইমাম হোসেনের কাহিনী থাকে, কারবালা যুদ্ধের কাহিনী থাকে, এরপর হচ্ছে তোমার ইমাম হাসানের স্ত্রী আছে, স্ত্রীর নাম কি বলতো? জয়নাব। সে যদি জয়নাবের কাহিনী থাকে, ইমাম হোসেনের আরেক স্ত্রী আছে, তার নাম কি? জায়েদা। যদি জায়েদার কাহিনী থাকে, এরপর তোমরা পড়েছো এজিদ। এই জয়নাবকে ভালোবেসেছিল এজিদ, আর জয়নাবকে বিয়ে করেছিল হাসান। এ নিয়েই কিন্তু দ্বন্দ্ব, অর্থাৎ টানাটানি। কাকে নিয়ে টানাটানি? জয়নাবকে নিয়ে টানাটানি। বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। জয়নাবকে বিয়ে করেছে হাসান, আর ভালোবেসেছে কি? এজিদ। এই যে এজিদ পাইলো না জয়নাবকে, তাই সে প্রতিশোধ নিল হাসানকে। হাসানকে তার স্ত্রী জায়েদার মাধ্যমে বিষ পানে হত্যা করাইলো। এগুলাই হচ্ছে মুর্শিয়া সাহিত্য। এখানে আরো আছে, যখন হাসানকে হত্যা করাইলো, হোসেনকে হত্যা করলো, তারপর তাদের শিশু পুত্র আছে আসগর। আসগরকে তীরের মাধ্যমে বিদ্ধ করে, তীর ধনুক দিয়ে বিদ্ধ করে আসগরকে হত্যা করলো, হত্যা করলো। এই সমস্ত হত্যার প্রতিশোধ নিয়ে আসলো তাদের যে এক ভাই আছে, সৎ ভাই, সেই সৎ ভাইয়ের নাম কি? হানিফা। তখন হানিফা কিন্তু লড়াই করলো, এই হানিফার লড়াই। এসব নিয়ে যে সাহিত্য, সেই সাহিত্যের নামই মুর্শিয়া সাহিত্য। তাহলে এখানে প্রশ্ন আসে কি? প্রশ্ন আসে মুর্শিয়া কোন ধরনের শব্দ? আরবি শব্দ। মুর্শিয়া শব্দের অর্থ কি? শোক। মুর্শিয়া সাহিত্যের বিষয়বস্তু কি? বিষয়বস্তু হচ্ছে কারবালার প্রান্তরের দুঃখময় ঘটনা, বিষাদময় ঘটনা, সেগুলো হচ্ছে মুর্শিয়া সাহিত্যে। আবার আমরা দেখি অনেক ধরনের আধুনিক যুগে একটা মুর্শিয়া সাহিত্য আছে, সেটা হচ্ছে বিষাদ সিন্ধু। সেই বিষাদ সিন্ধু কে লিখেছেন? মীর মশাররফ হোসেন। এটা কিন্তু আধুনিক যুগে। বাকি সব মধ্যযুগে, কেবল এটাই আধুনিক যুগে। আবার আসে বিষাদ সিন্ধুর নায়ক কে? বিষাদ সিন্ধুর নায়ক হচ্ছে এজিদ। এসব আসে, ঠিক আছে? তাহলে তোমাদের আছে এইভাবে একটা প্রশ্ন এসেছিল, ইমামগণের কেচ্ছা এটা কোন ধরনের সাহিত্য? এটা মুর্শিয়া সাহিত্য। কিভাবে বুঝবা ইমামগণের কেচ্ছা মুর্শিয়া সাহিত্য? কারণ ইমাম হাসানের কাহিনী আছে, ইমাম হোসেনের কাহিনী আছে, ইমাম হানিফার কাহিনী আছে। তাই ইমামগণের কেচ্ছা হইলেই সেটা মুর্শিয়া সাহিত্য হয়ে যাবে। এবার মুর্শিয়া সাহিত্যের বিখ্যাত বিখ্যাত বইয়ের নাম কি? মুর্শিয়া সাহিত্যের বিখ্যাত বিখ্যাত বই। মুর্শিয়া সাহিত্যের যে ১ নম্বর বইটা, সেটা হচ্ছে ওই মেয়েকে নিয়ে লেখা, জয়নাবের চৌতিসা। জয়নাব কে ছিল আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। ১ নাম্বার। মুর্শিয়া সাহিত্যের আরেকটা বিখ্যাত বই মুক্তল। মুক্তল শব্দের অর্থ কি? কতল করা। মুক্তল হোসেন। মুক্তল হোসেন মানে হচ্ছে হোসেনকে হত্যা। তোমরা জানো সীমার হোসেনকে হত্যা করেছিল, জবাই করেছিল। মুক্তল হোসেন মুর্শিয়া সাহিত্যের আরেকটি বই। আরেকটি বিখ্যাত বই আমরা একটু আগে পড়লাম, সেটা হচ্ছে ইমামগণের কেচ্ছা। এটাও কিন্তু মুর্শিয়া সাহিত্যের একটি বিখ্যাত বই। তারপর ওই যে হানিফা, তাদের সৎ ভাই হানিফা লড়াই করতে আসলো ঘোড়া ছুটিয়ে, সেই যে হানিফার লড়াই, এটাও কিন্তু তোমার একটা মুর্শিয়া সাহিত্য। এবং লেটেস্ট লেটেস্ট যে আছে বিষাদ সিন্ধু, এটাও কিন্তু একটা মুর্শিয়া সাহিত্য, ঠিক না? আরো কিছু বই দেখবা, যে বইগুলোর নাম হচ্ছে জঙ্গনামা। জঙ্গ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, নামা শব্দের অর্থ কাহিনী। তাহলে জঙ্গনামা শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ কাহিনী। কোন যুদ্ধের কাহিনী? কারবালা যুদ্ধের কাহিনী। এগুলাই মুর্শিয়া সাহিত্যের প্রধান প্রধান বই। বুঝতে পেরেছো? তাহলে মুর্শিয়া সাহিত্যের লেখক জয়নাবের চৌতিসা। বা চৌতিসা আসে, চৌতিসা কি? চৌতিসা হচ্ছে এই ক থেকে হ পর্যন্ত 34টা ধ্বনিকে বলা হয় কি? চৌতিসা। এটা চৌতিসা কিভাবে লেখা হয়? এরকম ধরো, উদাহরণস্বরূপ কালাম নামে একজন লোক ছিল। খ দিয়ে খাইকা ছিল তার স্বভাব। গ দিয়ে গরু পালন করা ছিল তার পেশা। ঘ দিয়ে ঘোড়ায় চড়ে সে বাজারে যেত। তারপর আবার ধরো ত দিয়ে তাল গাছের নিচে বসে রেস্ট নিত। এইভাবে হতে গিয়ে কি ছিল? হায় হায় সে মরে গেল। এইভাবে যে 34টা লেটার দিয়ে সিরিয়াল ধরে সাহিত্য রচনা হয়, তাকেই বলা হয় কি? চৌতিসা সাহিত্য। আর এটা লিখেছিলেন শেখ ফয়জুল্লাহ। তাই যদি প্রশ্ন করা হয় মুর্শিয়া সাহিত্যের আদি কবি কে, আমি তোমাদের বলবো না, দেখি তোমরা পারো কিনা। মুর্শিয়া সাহিত্যের আদি কবি কে বলো।
শেখ ফয়জুল্লাহ, থ্যাংক ইউ। মুর্শিয়া সাহিত্যের আদি কবি শেখ ফয়জুল্লাহ। তোমরা বলতে পারো শেখ ফয়জুল্লাহ কয় ধরনের সাহিত্য লিখেছেন? উনি কিন্তু মধ্যযুগের একটা বিশেষ সাহিত্য, বিখ্যাত সাহিত্যিক। উনি ৩ টা সাহিত্য লিখেছেন শেখ ফয়জুল্লাহ। ৩ টা। তাহলে শেখ ফয়জুল্লাহ মুর্শিয়া সাহিত্যের আদি কবি শেখ ফয়জুল্লাহ সম্পর্কে ২ টা কথা আমাদের বলতেই হয়। শেখ ফয়জুল্লাহ হচ্ছে 3 স্টার। 3 স্টার কেন? তিনি ৩ টা সাহিত্য লিখেছেন শেখ ফয়জুল্লাহ। এক ইতিমধ্যে আমরা পাইলাম তিনি মুর্শিয়া সাহিত্যের জনক। অর্থাৎ মুর্শিয়া সাহিত্যের তিনি কিন্তু আদি কবি, ঠিক না? মুর্শিয়া সাহিত্যের আদি কবি বা জনক। পাশাপাশি আমরা পাবো তিনি যেরকম মুসলিমদের সাহিত্য লিখেছেন, হিন্দুদের সাহিত্য লিখেছেন। অনেকেই পারবা তোমরা, দেখি পারো কিনা। আমি সহায়তা করে দিলাম। তিনি আবার কোন সাহিত্যের জনক বলো? ভাইয়া রুকু, রুকু তুমি আমার ভয়েস শুনতে পাচ্ছ না একদমই। তুমি একটু ইয়ে করে লিভ নিয়ে আবার তুমি প্রবেশ করো। বাকিরা কিন্তু ভালো রেসপন্স করছে। আর শুভ্র, শুভ্র এই ২ জনেই শুনতে পাচ্ছ না? এই ২ জনে একটু লিভ নিয়ে আবার প্রবেশ করো। সুমন, আপনার হেডফোনে প্রবলেম মনে হচ্ছে। দাঁড়াও, হেডফোনের পয়েন্ট চেঞ্জ করে দেই। এবার ওকে, ওকে, ওকে। এবার কি শুনতে পাচ্ছ? যারা আগে শুনতে পাচ্ছিলে না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে দেখো, এই যে মুর্শিয়া সাহিত্যের আদি কবি তিনি, আরেকটা সাহিত্যের বললাম শেখ ফজিলুল্লাহ, দিয়ে দিলাম। আমি তোমাদের ক্লু দিয়ে দিলাম। বলো তিনি কোন সাহিত্যের আদি কবি? গুড, নাথ সাহিত্যের তিনি আদি কবি। তাহলে দেখো শেখ ফজিলুল্লাহ কিন্তু অলরেডি 2 স্টার পাইলাম। তিনি আরো একটা সাহিত্য লিখেছেন 3 স্টার। এটা অবশ্য তিনি আদি কবি না। তোমাদের বলতে হবে এটা কোন ধরনের সাহিত্য। অপশন চাইলে আমি অপশন দিতে পারি। দুই একজন ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দিতে পারো হয়তোবা। আচ্ছা, তাহলে আমি বলেছি, হ্যাঁ? তিনি বৈষ্ণব পদাবলীর একজন কবি। অর্থাৎ এটা পরীক্ষায় আসে, কোন বৈষ্ণব পদাবলী তো হিন্দুদের সাহিত্য, ভগবান বিষ্ণুর কাহিনী বা কৃষ্ণের কাহিনী। এই বৈষ্ণব পদাবলী হিন্দুদের সাহিত্য হওয়া সত্ত্বেও আসে বৈষ্ণব পদাবলীর মুসলিম কবিকে, তখন অ্যান্সার হবে বৈষ্ণব পদাবলীর মুসলিম কবি হচ্ছে শেখ ফয়জুল্লাহ। বৈষ্ণব পদাবলীর মুসলিম কবি হচ্ছে শেখ ফয়জুল্লাহ। এই হচ্ছে ঘটনা। বুঝতে পেরেছো? গুড। তাহলে আমরা দেখলাম শেখ ফজিলার সাথে ৩ টা সাহিত্যের নাম জড়িত আছে। মুর্শিয়া সাহিত্য, নাথ সাহিত্য আর হচ্ছে বৈষ্ণব পদাবলী সাহিত্য। মুক্তোয়াল হোসেন, এই হোসেন, মুক্তোয়াল শব্দের অর্থ কি? জয়নাবের জ্যোতিষে আমরা পড়ে ফেলেছি। মুক্তোল হোসেন, মুক্তোল অর্থ কি বলো? মুক্তোল মানে কি? এই তো কারেক্ট অ্যান্সার, কতল করা। কতল করা মানে হচ্ছে হত্যা করা, হত্যা করা। জয়নাবের চৌতিশা, চৌতিশার মধ্যে কোন, কোন লেটার গুলা থাকে? কত থেকে কত পর্যন্ত লেটার গুলা থাকে? ক থেকে হ পর্যন্ত। গুড। ৩৪ টি ধ্বনির ব্যবহার করে যে সাহিত্য সৃষ্টি করা হয়, সেই সাহিত্যকে আমরা বলে থাকি কি সাহিত্য? এই তো আমরা পেয়ে গেলাম। মুর্শি একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে শোক প্রকাশ করা। মুর্শি এক ধরনের শোক কাব্য, লোকগীতি, বিলাপ সাহিত্য, সেটা আমরা পড়লাম। জয়নাবের চৌতিশা হচ্ছে প্রথম কাব্য, সেটা আমরা পড়লাম, কারবালার কাহিনী। শেখ ফয়জুল্লাহ হচ্ছে এই মুর্শিয়া সাহিত্যের আদি কবি। তিনি মোট ৩০ টার লেখক, ৩ টা সাহিত্য রচনা করেছেন। আর মুর্শিয়া সাহিত্যের প্রধান কবি, এবার আসি মুর্শিয়া সাহিত্যের প্রধান কবি হচ্ছে আরেকজন হিন্দু কবি আছেন মুর্শিয়া সাহিত্য, সেটা হচ্ছে রাধা রমন গোপ। এটা খুবই ইম্পোর্টেন্ট। এখন মুর্শিয়া সাহিত্যের আদার্স যে কবি আছে তাদের নাম আমরা দুই একটা দেখি। এর মধ্যে একজন বিখ্যাত কবি হচ্ছে মুর্শিয়া ধারার প্রধান কবি হচ্ছে ফকির গরিবুল্লাহ। এই কথাটা বললে হবে। ইমামগণের কেচ্ছা হচ্ছে রাধারমণ গোপ। এই ইমামগণের কেচ্ছা লিখেছেন এই রাধারমণ গোপ। তার নামটা আসবে, ২ ভাবে আসে, যে বৈষ্ণব পদাবলীর মুসলিম সাহিত্যিকে, তখন অ্যান্সার হবে শেখ ফয়জুল্লাহ। আবার যদি আসে মুর্শিয়া সাহিত্যের হিন্দু কবিকে, তখন অ্যান্সার হবে রাধারমণ গোপ। রাধারমণ গোপ। আমি একটু পর জিজ্ঞাসা করবো, হ্যাঁ? জয়নাবের চৌতিশা, শেখ ফয়জুল্লাহ, জঙ্গনামা দৌলতজি বাহরাম খান, মুক্তল হোসেন, মতে মুক্তল, মতে হচ্ছে মোহাম্মদ খান। এটা মনে রাখলেই হবে। আবার জঙ্গনামা কবি হায়াত মাহমুদ, এটা আবার মাঝে মাঝে আছে হায়াত মাহমুদ। এখানে হায়াত দিয়েছে, কিন্তু বই পুস্তকে লেখা হায়াত মাহমুদ, হ্যাঁ?
একটা বললে হবে, আর হানিফার লড়াইটা পড়তে হবে। হানিফার লড়াইটা পড়লে হয়ে যাবে আব্দুল আলিম, ইমামগণের কেচ্ছা, রাধা রমন গোপ। এই হচ্ছে আমাদের মুর্শিয়া সাহিত্য শেষ। দেখি তোমাদের মনে আছে কিনা, বলো। রাধা রমন গোপ কোনটা লিখেছেন মুর্শিয়া সাহিত্যে? গরিব এবং ফকির, গুড, ক থেকে হ পর্যন্ত ঠিক আছে। একে তো গরিব, তার উপর ফকির, ফকির করে বললা। ইমামগণের কেচ্ছা, রাধা রমন গোপ লিখেছেন ইমামগণের কেচ্ছা, হয়ে গেছে। দৌলত উজির বাহারাম খান কোনটা লিখেছেন? দৌলত উজির বাহারাম খান জঙ্গনামা। জঙ্গ শব্দ অর্থ যুদ্ধ, নামা শব্দ অর্থ কাহিনী। তাই জঙ্গ, যে মানুষগুলো সবসময় যুদ্ধ করতে চায়, জঙ্গ করতে চায়, তাদেরকে আমাদের দেশে বলা হয় কি, জঙ্গি। আবার যে লোকগুলো, যেই বিমান দিয়ে যুদ্ধ করা হয়, সেই বিমানকেও কিন্তু বলা হয় কি বিমান বলা হয়? জঙ্গি বিমান। হুম। এখন আমরা দেখবো নাচ সাহিত্য। আসলে নাচ সাহিত্য কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ? নাচ সাহিত্য, এই নাচ শব্দের অর্থ হচ্ছে প্রভু। আচ্ছা, নাথ শব্দের অর্থ প্রভু। তাহলে হিন্দু ধর্মে তো আমরা দেখতে পাই অনেককেই প্রভু ডাকা হয়, ঠিক না? এর মধ্যে আমরা দেখতে পাই যিনি সকল প্রভুর আদি প্রভু তিনি হচ্ছেন শিব। তাই শিবকে বলা হয় আদিনাথ। আদিনাথকে শিব। শিবের শিষ্য আছে। শিবের একজন শিষ্য নাম হচ্ছে মীননাথ। এও কিন্তু প্রভু। এর নামের সাথে প্রভু আছে। কিন্তু এরা হচ্ছে শুধুই প্রভু, আর এরা হচ্ছে আদি প্রভু। মীননাথ। মীননাথের একজন শিষ্য আছে গোরক্ষনাথ। শিষ্য হচ্ছে গোরক্ষনাথ। এদের কাহিনী যদি বলা হয় তাহলে নাথ সাহিত্যে কিসের কাহিনী? নাথ সাহিত্যে ভগবান শিবের কাহিনী, নাথ সাহিত্যে মীননাথের কাহিনী, নাথ সাহিত্যে গোরক্ষনাথের কাহিনী। এরা সবাই শিবের ভক্ত, তাই এদের কাহিনী। এবার আসি, নাথ সাহিত্যের সাথে একটা মিল আছে কোন ধর্মের? নাথ ধর্মের। তো ধর্মটা যদি বুঝতে হয় আমাকে একটু খেয়াল করতে হবে। দেখবা আমরা প্রথমেই পড়েছিলাম, যা কেউ কেউ ব্রহ্মাকে পূজা করে, কেউ কেউ ভগবান বিষ্ণুকে পূজা করে, আবার কেউ কেউ ভগবান শিবকে পূজা করে। এই যারা বিষ্ণুকে পূজা করে তাদের যে ধর্ম, সেই ধর্মকে আমরা বলি বৈষ্ণব ধর্ম। ঠিক আছে? আর যারা এই ৩ টা মিলাই আছে তারা হচ্ছে সনাতন। যদিও ব্রহ্মার ধ্যান আছে, পূজা নাই। তারা হচ্ছে সনাতন ধর্ম। যারা এই সকলকে, যারা এই ৩৩ রকমের বা ৩৩ কোটি দেব-দেবীকে মেনে চলে, তারা হচ্ছে সনাতন ধর্ম। যারা শুধু বিষ্ণুর পূজা করে তারা হচ্ছে বৈষ্ণব। আর যারা শিবের তারা হচ্ছে কি? এই শৈব। তাহলে এই হচ্ছে আমরা বুঝতে পারলাম শৈব। এবার আবার দেখব যে যারা গৌতম বুদ্ধকে পছন্দ করে তাদের তো বৌদ্ধ, তারা তো বৌদ্ধ ধর্ম, আমরা সেটা জানি। কিন্তু বৌদ্ধ ধর্মের কিছু লোক একসময় মনে করা শুরু করলো যে গৌতম বুদ্ধ আসলে তাকে পূজার মতো উপযুক্ত না। যখন সে পূজার মতো উপযুক্ত না, তখন এই বৌদ্ধ ধর্মের কিছু লোকেরা ভগবান শিবকে আবার বেশি পাওয়ারফুল মনে করলো। তারা কিন্তু এই শিবের পূজা শুরু করলো। আবার দেখা যায় হিন্দু ধর্মের কিছু লোক আছে, তারা এই বৌদ্ধদের সাথে মিশে গিয়ে আবার কিন্তু এই ভগবান শিবের পূজা শুরু করলো। তাহলে এই যে একটা বৌদ্ধ আর হিন্দু মিলে নতুন একটা কালচার তৈরি করলো, এবং তারা সবাই শিবের পূজা করে, তারা শিবকে আদিদেব মনে করে। এই এদের যে ধর্ম, সেই ধর্মটার নাম হচ্ছে নাথ ধর্ম। তাহলে নাথ ধর্মে কয়টি ধর্মে মিশ্রণ করেছে? ২টি ধর্মে মিশ্রণ করেছে। কি কি ধর্ম? বৌদ্ধ ধর্মের লোকেরা আর হিন্দু ধর্মের লোকেরা। এরা একটা নতুন কালচার শুরু করলো, নতুন স্টাইলে পূজা শুরু করলো ভগবান শিবের। তাই এদের যে ধর্ম, সেই ধর্ম হচ্ছে নাথ ধর্ম। তাহলে নাথ ধর্মে একজনকে আদিনাথ মনে করা হয়, সেটা হচ্ছে শিব। ঠিক আছে? তাহলে নাথ ধর্মের যত মাহাত্ম্য কীর্তন আছে তার সবই হচ্ছে শিব কেন্দ্রিক। তাহলে আমরা নাথ ধর্মটা বুঝতে পারলাম। নাথ ধর্মটা যদি বুঝতে পারি, এখন নাথ সাহিত্যটা বুঝতে পারবো, ঠিক না? ওকে। নাথ সাহিত্যের মধ্যে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আদিনাথকে শিব, শিবের যে মীননাথ, এই মীননাথকে নিয়ে একটি বই আছে, আর গোরক্ষনাথ নিয়ে একটি বই আছে। একটা প্রথম নাথ সাহিত্যের যে প্রথম বইটা, সেই প্রথম বইটার নাম ছিল এই গোরক্ষের কাহিনী। গোরক্ষের কাহিনী, সেই প্রথম বইটার নামই ছিল কিন্তু গোরক্ষ বিজয়। নাথ ধর্মের যে আরেকটা বিখ্যাত বই, সেই ২য় বই, সেই ২য় বইয়ের নাম ছিল হচ্ছে মিনচেতন। এখন বইয়ের নাম এমন হলো কেন? কেন গোরক্ষ বিজয়, কেন মিনচেতন, সেটা আমরা একটু বলে দিচ্ছি, হ্যাঁ? কেন এরকম নাম হইলো? এবার হচ্ছে ভগবান শিব কিন্তু মাঝে, মাঝে তার ফ্যান ফলোয়ারদের কি করেন? পরীক্ষা করেন। একবার তিনি মীননাথকে পরীক্ষা করতে চাইলেন, মীননাথের কাছে পাঠাইলেন এক সুন্দরী রমণী। এই মীননাথ এই সুন্দরী নারী দেখে তার ধ্যান-ট্যান সব ভুলে গেল, সে শিবকে ভুলে গেল। এই সুন্দরী নারী যখন ডান্স করা শুরু করলো জন্মদিনের ড্রেস পরে, তখন মীননাথ এই সুন্দরী নারীর জন্য পাগল হইয়া তার পিছন, পিছন নেওয়া শুরু করলো। এই যে মীননাথ ভগবান শিবকে ফেলে রেখে এই সুন্দরীর পেছনে দৌড়ানো শুরু করলো, এটা আবার গোরক্ষনাথ কিন্তু সেটা খুব ভালো করে নোটিস করলো। তখন গোরক্ষনাথ বলল, হায় রে, আমার গুরু তো সরাসরি জাহান্নামে চলে যাচ্ছে। তখন গোরক্ষনাথ আরেকটা নারীর রূপ ধরলো। এই বেটি ধরেন অপু বিশ্বাস, গোরক্ষনাথ এটা ক্যাটরিনা কাইফের রূপ ধরলো। ক্যাটরিনা কাইফের রূপ ধইরা পরবর্তীতে এই মিনুনাথকে তার পেছন, পেছন নিয়ে আসলো। নিয়ে আসার পর একসময় সে তার রূপ চেঞ্জ করে গোরক্ষর রূপ ধরলো। তখন মিনুনাথ লজ্জা পেল। লজ্জা পেল,
এবং সে তার চেতনা ফিরে পেল। তাই এই বইটার নাম হয়েছে গোরক্ষ বিজয়। যেহেতু গোরক্ষ তার বসকে ফিরায় আনতে পারছে। আবার এই যেহেতু মীননাথ তার চেতনা ফিরে পেয়েছে তাই বইয়ের নাম হইছিল কি মিনচেতন। একই কাহিনী অবলম্বনে ২ জন লেখক লিখেছেন। গোরক্ষ বিজয় যেহেতু নাথ সাহিত্য, ইতিমধ্যে আমরা বলেছি নাথ সাহিত্যের আদি কবি একজন 3 স্টার কবির নাম বলেছেন। তাহলে বলেন দেখি এই গোরক্ষ বিজয়টা কে লিখেছে বলো? গুড। না কোয়েশ্চেন করতে হবে ভাইয়া। এখানে দেখো কিউ অ্যান্ড এ, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। কিউ অ্যান্ড এ একটা বক্স আছে। ওই কিউ অ্যান্ড এ তে তুমি কোয়েশ্চেন করবা। এখানে শুধুমাত্র আমার প্রশ্নের উত্তর দিবা। আর যত প্রশ্ন আছে সেটা করবা কিউ অ্যান্ড এ ওই সার্ভিসে গিয়ে। আর চ্যাট বক্সে শুধু আমার প্রশ্নের উত্তর। গুড সবাই মনে আছে শেখ ফয়জুল্লাহ। থ্যাংক ইউ। তাহলে গোরক্ষ বিজয় কিন্তু শেখ ফয়জুল্লাহ লিখেছেন। তোমাদের এটা মনে আছে। থ্যাংক ইউ। মেধাবী স্টুডেন্ট তো একবার বললেই চলে। তারপর আমি অনেকের চিন্তা করে এক জিনিস ৩ বারও বলি। আর মিনচেতন এটা লিখেছেন হচ্ছে শ্যামা দাস। শ্যামা দাস। আমি এটা ভুলে যেতাম। তাই আমি পড়তাম এভাবে শ্যামা আর হচ্ছে এই মিনচেতন থেকে মি নিতাম আর শ্যামার মধ্যে সা নিতাম। তাহলে আমাদের দেশের একজন বিখ্যাত ভিলেনের নাম হয়ে যাইত। সেই ভিলেনের নাম হচ্ছে মিশা সওদাগর। তাহলে মিনচেতন কে লিখেছেন? শ্যামা দাস। এইভাবে আমার মনে থাকতো। তাহলে আমরা মনে হয় নাথ সাহিত্য বুঝতেও পারলাম, নাথ ধর্ম বুঝলাম, শৈব ধর্ম বুঝলাম, বৌদ্ধ ধর্ম টুকটাক আগে থেকেই জানো বা জানি আমরা, বৈষ্ণব ধর্ম বুঝলাম, ঠিক না? আবার সনাতন ধর্ম বুঝলাম। যারা সবার পূজা করে তারা সনাতন, যারা বিষ্ণুকে বস মানে তারা বৈষ্ণব ধর্ম, যারা শিবকে বস মানে তারা শৈব ধর্ম। তবে বৌদ্ধরা আর হিন্দুরা মিলে যারা শিবকে বস মানে তারা হচ্ছে নাথ ধর্ম। তাহলে নাথ সাহিত্য আমরা টুকটাক পড়লাম, হ্যাঁ? এবার দেখো নাথ সাহিত্যের ২ টি শাখা, প্রধান ২ টি শাখা। এটা ইম্পোর্টেন্ট। নাথ সাহিত্যের শাখা কয়টি? ২ টি। একটা তো বললাম গোপীচন্দ্রের সন্ন্যাস শাখা, গোরক্ষ বিজয় এবং মিনচেতন সেম কাহিনী। আরেকটা হচ্ছে ময়নামতি শাখা। এই ময়নামতি হচ্ছে উত্তরবঙ্গের একজন রাজা ছিল। রাজার নাম হচ্ছে রাজা মানিক রাজা। সেই মানিক রাজা অনেক গান ছিল। এই গানের মধ্যে ভগবান শিবের কাহিনী। তাই এটাও কিন্তু নাথ সাহিত্য। পাশাপাশি হচ্ছে রাজা গোবিন্দচন্দ্র। দেখো মানিকচন্দ্র আবার ময়নামতি হচ্ছে তার স্ত্রী, হাসব্যান্ড আর ওয়াইফ। মানিক আর হচ্ছে ময়না। এই ২ জন ছিল হাসব্যান্ড আর ওয়াইফ। তোমরা এই মানিকচন্দ্রকে হয়তোবা ভালো চিনো না। ময়নামতিকে সবাই চিনো। তার বাড়ি কোথায়? কুমিল্লায়। ময়নামতি ক্যান্টনমেন্ট, ময়নামতি থানা এগুলা কিন্তু এই ময়নামতির নামে। এই ময়নামতিকে নিয়ে অনেকগুলা গান প্রচলিত আছে যেগুলাতে শিবের গুণ কীর্তন করা হয়েছে। বুঝতে পেরেছো? আবার গোপীচন্দ্র ছিল তাদের ২ জনের সন্তান। মানিকচন্দ্রের ময়নামতির সন্তান ছিল গোপীচন্দ্র। এই গোপীচন্দ্র এই প্রিন্স যুবরাজগিরি ছেড়ে দিয়ে ভগবান শিবের পাগল হইয়া নাথ ধর্মের জন্য তিনি কিন্তু সন্ন্যাস হয়ে গিয়েছিলেন। তাই সেটা হচ্ছে গোপীচন্দ্রের সন্ন্যাস। আবার গোপীচাঁদের পাঁচালী এগুলা সবই হচ্ছে নাথ সাহিত্যের অন্তর্ভুক্ত। বিশেষ করে আবার এই যে রাজা মানিকচন্দ্রের গান, রানী ময়নামতির গান, গোপীচন্দ্রের সন্ন্যাস এগুলো আবার লোকসাহিত্যের অন্তর্ভুক্ত। তোমরা লোকসাহিত্যে ৩ টা শাখা কিন্তু পড়েছিলে। তোমাদের মনে হয় মনে আছে। লোকসাহিত্য কিছু পাওয়া গেছে পূর্ববঙ্গে, তাই ওগুলার নাম হইল পূর্ববঙ্গ গীতিকা। কিছু পাওয়া গেছে লোকসিংহ ময়মনসিংহে, তাই ওগুলার নাম হইল ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ গীতিকা। আবার কিছু পাওয়া গেছে কিন্তু উত্তরবঙ্গে, তাই ওগুলার নাম হইলো কিন্তু উত্তরবঙ্গ গীতিকা। এই যে উত্তরবঙ্গ গীতিকাগুলা লোকসাহিত্যে ছিল, সেই গীতিকাগুলার মধ্যেই ছিল রাজা মানিকচন্দ্রের গান, এই রাজা মাইনকার গান, আর হচ্ছে রানী ময়নামতির গান। ঠিক না? রাজা মাইনকার গান আর রানী ময়নামতির গান, তাদের সন্তান গোপীচন্দ্রের সন্ন্যাস এগুলা সব ছিল উত্তরবঙ্গের গীতিকার অংশ। তাই উত্তরবঙ্গ গীতিকাকে আবার বলা হয় নাথ সাহিত্য। অর্থাৎ যাহা উত্তরবঙ্গ গীতিকা তাহাই কিন্তু আবার কি সাহিত্য? নাথ সাহিত্য। তাহলে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ? তাহলে বলো তো দেখি নাথ সাহিত্যের কয়টি প্রধান শাখা? নাথ সাহিত্যের প্রধান শাখা কয়টি? ২ টি। একটা সেম কাহিনী গোপীচন্দ্রের সন্ন্যাস আর হচ্ছে মীননাথের চেতন। মীননাথ নারী ছেড়ে দিয়ে আবার ভগবান শিবের পেছনে ফিরে এসেছে সেই ঘটনা। আরেকটি ঘটনা হচ্ছে ফ্যামিলি প্যাকেজ। রাজা মানিকচন্দ্র, রানী ময়নামতি এবং হচ্ছে তোমার গোপীচন্দ্র। ঠিক আছে। তাহলে বলো তো দেখি যাহা নাথ সাহিত্য, নাথ সাহিত্যের অপর নাম কি? নাথ সাহিত্যের আরেকটা নাম আছে সেটা কি? নাথ সাহিত্যে উত্তরবঙ্গ গীতিকা। গুড। এতটা লেখা লাগবে না ভাইয়া। তোমরা ছোট করে লিখলেই আমি বুঝতে পারবো উত্তরবঙ্গ গীতিকা। ওকে। হ্যাঁ, লোকসাহিত্যের সাথে মিল আছে। দেখি তোমাদের মনে আছে কিনা রাধা রমন গোপ। রাধা রমন গোপ কোন বইটি লিখেছেন? একটা হচ্ছে মুক্তুল হোসেন আর একটা হচ্ছে ইমামগণের কেচ্ছা। রাধা রমন গোপ কোন বইটি লিখেছিলেন? মুক্তুল হোসেন না ইমামগণের কেচ্ছা? ইমামগণের কেচ্ছা। সব মনে আছে রে। সব মনে আছে তোমাদের। তাহলে মোহাম্মদ কবির কোন বইটা লিখেছেন? মোহাম্মদ
কবির কোন বইটা লিখেছিলেন? মোহাম্মদ কবির, হ্যাঁ, মুকতুল হোসেন, হোসেনকে হত্যা, মতে মুকতুল মতে মোহাম্মদ, মতে মুকতুল মতে মোহাম্মদ। গোরক্ষ বিজয়, শেখ ফজলুল্লাহ, মিনচেতন আমরা পড়েছিলাম মিশা সওদাগর, মিনচেতন শ্যামা দাস, আর এই গোপীচন্দ্রের সন্ন্যাস শুকুর মাহমুদ। এই কটা পড়লেই চলে। রাজা মানিকচন্দ্রের গান এগুলো আবার সংগ্রহ করেছেন খুঁজে খুঁজে জর্জ আব্রাহাম গিয়ারসন, এটা পরীক্ষায় আসে, এটা পড়তে হবে। আর ময়নামতির গান সংগ্রহ করেছেন এই বেটায়। শেষ, আর কিছুই লাগবে না। জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত। চরিত মানে জীবনী, অমৃত মানে হচ্ছে মধু। তোমাদের বলতে হবে চরিতামৃত কে লিখেছেন। এক, কৃষ্ণ দাস কবিরাজ। দুই, বৃন্দাবন দাস। বলো। কবিরাজ, কবিরাজ মধু খাইতে দিছে না? কবিরাজ, কবিরাজ মধু খেতে দিয়েছে, তাই অমৃত হবে। এরপর আমাদের যে সাহিত্যটা আছে সেই সাহিত্যের নাম হচ্ছে অনুবাদ সাহিত্য। আমরা এখন প্রবেশ করব অনুবাদ সাহিত্যে। অনুবাদ সাহিত্য থেকে আরেকটা সাহিত্য তৈরি হয়েছে। অনুবাদ সাহিত্য থেকেই আরেকটা সাহিত্যের সৃষ্টি হয়েছে। সেই সাহিত্যের নাম কি? সেই সাহিত্যের নাম হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান। এই হচ্ছে অনুবাদ সাহিত্যের মূল বৈশিষ্ট্য। খেয়াল করে দেখো, অনুবাদ সাহিত্য যদি তুমি রামায়ণের কথা বলো তাহলে এখানে ধর্ম আছে। অনুবাদ সাহিত্য মহাভারতের কথা বলো, এখানে কি আছে? ধর্ম আছে। অনুবাদ সাহিত্য তুমি শ্রীকৃষ্ণ বিজয়ের কথা বলো, এখানেও কি আছে? ধর্ম আছে। এবার অনুবাদ সাহিত্যে যদি তুমি পদ্মাবতীর কথা বলো তাহলে দেখো এখানে কিন্তু অনুবাদও আছে, প্লাস হচ্ছে রোমান্টিকতা, প্রেমের কাহিনী আছে। অনুবাদ সাহিত্যে যদি তুমি সতী ময়না ও লোর চন্দ্রানীর কথা বলো তাহলে সতী ময়না ও লোর চন্দ্রানী, লোর ও চন্দ্রানী নায়ক নায়িকা, এদের প্রেম কাহিনী আছে। অনুবাদ সাহিত্যে যদি তুমি এখানে আলিফ লায়লার কথা বলো তাহলে এখানে সয়ফুলমূলক বদিউজ্জামান, আলিফ লায়লার বাংলা নাম হচ্ছে সয়ফুলমূলক বদিউজ্জামান। এই সয়ফুলমূলক বদিউজ্জামানে কিন্তু প্রেমের কাহিনী আছে, ঠিক আছে। পাশাপাশি তুমি যদি লাইলি মজনুর কথা বলো, এটা একাধারে অনুবাদ একাধারে প্রেমের কাহিনী। তুমি যদি ইউসুফ জুলেখার কথা বলো, একদিকে অনুবাদ একদিকে প্রেমের কাহিনী, তাহলে আমরা বুঝতে পারলাম অনুবাদ সাহিত্যের একটি অংশ হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান। আবার প্রশ্ন আসে, রোমান্টিক প্রণয়োপাখ্যান গুলো বিকশিত হয়েছে কার হাত ধরে? মুসলিমদের না হিন্দুদের হাত ধরে? বলো। রোমান্টিক প্রণয়োপাখ্যান বিকশিত হয়েছে কার হাত ধরে? মুসলমানদের হাত ধরে নাকি হিন্দুদের হাত ধরে? গুড, মুসলিমদের হাত ধরে বিকশিত হয়েছে, ঠিক না? গুড। তোমরা জানো এই পদ্মাবতী আলাউল লিখেছেন, সতী ময়না লোচনরানী আলাউল লিখেছেন, সয়ফুল মুলক বদিউজ্জামান আলাউল লিখেছেন, লাইলি মজনু লিখেছেন তুলসির বাহরাম খান, ইউসুফ জুলেখা শাহ মোহাম্মদ সগীর। তাহলে রোমান্টিক প্রণয়োপাখ্যান গুলা কিন্তু মুসলমানদের হাত ধরে বেশি বিকশিত হয়েছে। তাহলে অনুবাদ সাহিত্যের একটি ধারা হচ্ছে কি রোমান্টিক প্রণয়োপাখ্যান। এটা আমরা বুঝে ফেললাম। এখন আমরা দেখি অনুবাদ সাহিত্য কয় ধরনের অনুবাদ সাহিত্য আছে। সাধারণত তিন ধরনের অনুবাদ সাহিত্য আছে। একটা হচ্ছে সংস্কৃত থেকে অনুবাদ। তিন ধরনের অনুবাদ সাহিত্য, এক সংস্কৃত থেকে, দুই হচ্ছে হিন্দি থেকে, আবার তিন হচ্ছে আরবি ও ফার্সি থেকে। এটা দুই আলাদা করতে পারতো কিন্তু একসাথে করে দিয়েছে। এই তিন ধরনের অনুবাদ পাওয়া যায়। সংস্কৃত থেকে কোনগুলো? মহাভারত। সংস্কৃত থেকে কোনগুলো? সংস্কৃত থেকে রামায়ণ। সংস্কৃত থেকে অনুবাদ কোনটা? শ্রী কৃষ্ণ বিজয়। হিন্দি থেকে অনুবাদ গুলার মধ্যে কি থাকবে? ত থাকবে। ত থাকলে হিন্দি থেকে অনুবাদ। মধুমালত, মধুমালত, মালতী, মধুমালতীকে অনুবাদ করে নাম দেওয়া হয়েছে মধুমালত। পদ্মা, পদুমাবত, মধুমালতী, দুঃখিত, মধুমালতী। আর পদুমাবত, পদুমাবত থেকে অনুবাদ করে নাম দেওয়া হয়েছে পদ্মাবতী। এরপর হচ্ছে মৈনাসৎ, মৈনাসৎ থেকে অনুবাদ করে নাম দেওয়া হয়েছে সতী ময়না ও লোর চন্দানী। লোর হচ্ছে নায়কের নাম, চন্দানী হচ্ছে নায়িকার নাম। লোর চন্দানীর কাহিনী। আর সতী ময়না, এক সতী ময়না ছিল। তাহলে এই হচ্ছে হিন্দি থেকে অনুবাদ। আরবি ফার্সি থেকে অনুবাদ যেগুলো ওয়া ওয়া থাকবে সেগুলো হচ্ছে আরবি ফার্সি থেকে অনুবাদ। যেমন ধরো লাইলি ওয়া মাজনুন, ইউসুফ ওয়া জুলেখা। এই যে ইউসুফ ওয়া জুলেখা থেকে হয়েছে অনুবাদ করে নাম দেওয়া হয়েছে ইউসুফ জুলেখা। লাইলি ওয়া মাজনুন থেকে অনুবাদ করে নাম দেওয়া হয়েছে লাইলি মজনু। আমার এখানে মজনুর কথা মনে পড়লেই ভাই হাসি আসে।
সেই মজার কাহিনী মজনু দেখাইছে। আসল নাম তো কায়েস। কিন্তু বেটার এটা দেখে আমার ভাল লাগে। এরপর ধরো আরো আছে ফার্সি থেকে অনুবাদ তোহফা। মূল বইয়ের নাম ছিল তোহফাতুন নেসা। নীতিশাস্ত্র আলাওলের একটা অনুবাদ সেটার নাম কি তোহফা। তোহফা ফার্সি থেকে অনুবাদ করা হয়েছে। সিকান্দর নামা ফার্সি থেকে অনুবাদ। রাক্তাল নামা, সিকান্দর নামা, এরকম প্রচুর অনুবাদ। আলাওলের তো ৬-৭টা বই আছে, ঠিক না? তাহলে আমরা দেখলাম ৩ ধরনের অনুবাদ সাহিত্য পাই। এর মধ্যে সংস্কৃত গুলা থেকে, হিন্দি থেকে, আরবি, ফার্সি থেকে। আমি ২-১টা বলবো, দেখি তোমাদের পারো কিনা। বলো দেখি, শ্রীকৃষ্ণ বিজয় কি থেকে অনুবাদ? সংস্কৃত থেকে। গুড। মধু মালত, মধু মালত থেকে মধু মালতী হিন্দি থেকে। হিন্দি থেকে, হিন্দি থেকে। মইনা সৎ থেকে সতী ময়না, এটা কি থেকে? মইনা সৎ ছিল হিন্দি নাম। আরে আমি বলেই ফেললাম। হিন্দি, গুড। এরপর বলো দেখি, কি বলবা? দেখি, রামায়ণ মহাভারত কোন ভাষা থেকে অনুবাদ? সংস্কৃত। এই তোহফাতুন নেসা থেকে তোহফা, এটা কোন ভাষা থেকে অনুবাদ? তোহফাতুন নেসা থেকে তোহফা, আরবি, ফার্সি। থ্যাংক ইউ। ওরে সব পারে। দেখো এটা পারো কিনা। আলিফ লাইলা ওয়া লাইলানি, এটা থেকে অনুবাদ করে আলাওল নাম লিখেছেন সৈফুল মুলক বদিউজ্জামান। এটা কোনটা থেকে অনুবাদ? আলিফ লাইলা ওয়া লাইলানি, হ্যাঁ আরবি থেকে। আরবি, ফার্সি। আরবি, ফার্সি। ফার্সি বলা যাবে না, এক্স্যাক্টলি বললে আরবি বলতে হবে। আর যদি আরবি না বলো তাহলে আরবি, ফার্সি বলা যাবে। এই তো বুঝে গেছো, হ্যাঁ, সৈফুল মুলক বদিউজ্জামান। এরপর দেখি পারো কিনা। এটা কার বই? আমি একটু আগে বলেছিলাম রাক্তাল নামা। রাক্তাল নামা কার বই? রাক্তাল নামা, সিকান্দর নামা, ২টা নামাক আছে, ২টা কাহিনী আছে। এটা কার বই বলো? আলাওলের বই। থ্যাংক ইউ। দেখছো আলাওল কত বই লিখেছেন না? আলাওল পুতু মহাবত থেকে অনুবাদ করে নাম দিয়েছেন পদ্মাবতী। মইনার সাদ থেকে অনুবাদ করে নাম দিয়েছেন সতী ময়না ও লোর চন্দ্রানী। আলাওল সৈফুল মুলক বদিউজ্জামান অনুবাদ করেছেন আলিফ লাইলা ওয়া লাইলানা থেকে। তোহফাতুন নেসা থেকে অনুবাদ করে নাম দিয়েছেন কি তোহফা, ঠিক না? আবার আলাওল সিকান্দর নামা অনুবাদ করেছেন, রাখতাল নামা অনুবাদ করেছেন, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, মহাভারত, ভাগবত পুরাণ এগুলো আমরা সব দেখবো, রামায়ণ দেখবো, চন্দ্রাবতী দেখবো, মধ্যযুগের সাহিত্যিক আমরা এগুলা দেখবো। এই সব এই পেজে যাওয়ার আগে আমি কিছু আলোচনা করে দেই, হ্যাঁ। দেখো, মধ্যযুগের কথা যখন আমরা আলোচনা করি, তখন মধ্যযুগের শ্রেষ্ঠত্ব নিয়ে একটা ঝামেলা আছে। এক হচ্ছে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কে। তাহলে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি তোমরা সবাই জানো বোধহয়, না? দেখি তো তোমাদের অ্যান্সার কি আছে। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কে? ভারতচন্দ্র রায়। থ্যাংক ইউ, ভারতচন্দ্র। ভারতচন্দ্র। অনেকে ৪ জনে কিন্তু আলাওয়াল অ্যান্সার দিয়েছো, বুঝছো? মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায় কোনাকুর। কিন্তু তা নিয়েও ঝামেলা আছে। অনেকের মধ্যে, অনেক বিখ্যাত লোকদের মধ্যে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। ভারতচন্দ্র তোমরা জানো তিনি লিখেছেন অন্নদামঙ্গল। আর মুকুন্দরাম চক্রবর্তী লিখেছেন কি চণ্ডীমঙ্গল। তাহলে এটা নিয়ে কিন্তু ঝামেলা আছে। যারা বাংলার স্টুডেন্ট তারা অনেকেই কিন্তু পড়েছো যে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। কিন্তু না, আমরা বিসিএস এ যেহেতু ভারতচন্দ্র পড়ি তাই অ্যান্সার ভারতচন্দ্র দিলাম, মুকুন্দরাম দিলাম না। আবার আসে যে তোমার এই কি যেন রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার শ্রেষ্ঠ কবি কে? এবার আশা করি তোমাদের অ্যান্সার সবার পারবা। প্রণয় উপাখ্যান ধারার, প্রণয় উপাখ্যান ধারার শ্রেষ্ঠ কবি কে? প্রণয় উপাখ্যান, এবার আলাওল, এবার কিন্তু আলাওল হয়েছে। প্রণয় উপাখ্যান ধারার শ্রেষ্ঠ কবি কিন্তু আলাওল, ঠিক না? এই গেল অ্যান্সার। এরপর দেখো, বলো তো আরেকটা প্রশ্ন আমি তোমাদের বলি, আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি কে বলো? আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি কে? এটা বলো, এটা কি হবে অ্যান্সার? এটার অ্যান্সারও কিন্তু আলাওল। তাহলে আলাওল কিন্তু ২টা জায়গায় আমরা শ্রেষ্ঠত্ব পাইলাম। এবার যদি বলা হয় মধ্যযুগের মুসলিমদের মধ্যে শ্রেষ্ঠ কবি কে, তখন অ্যান্সার হবে আলাওল। হুম। এবার একটি প্রশ্ন আমি তোমাদের কাছে করতে চাই, বলো আলাওল কি মহাকবি নাকি মহাকবি নয়? আমরা তো বলি মহাকবি আলাওল। আলাওলের বাড়ি চট্টগ্রামে ফতেহপুরে, আলাওলের বাড়ি চট্টগ্রামে জোবরায়। আলাওলকে নিয়ে অনেক কথা আছে। আলাওল কি মহাকবি? ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে অ্যান্সার হবে আলাওল কখনোই মহাকবি নয়। কয়েকজনে ইয়েস দিছে। তাকে মহাকবি ডাকা হয়। যেমন ধরো, তুমি চেয়ারম্যানিতে দাঁড়িয়ে ফেল করেছো, কিন্তু তোমাকে তো মানুষ চেয়ারম্যান নামে ডাকবে, কিন্তু তুমি তো চেয়ারম্যান নও। আলাওলকে মহাকবি ডাকা হয়, কিন্তু সে মহাকবি নয়। সে যদি মহাকবি হইতো তাহলে প্রথম মহাকবি তো আর মাইকেল হইতো না।
বুঝতে পেরেছো? বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য যিনি লিখেছেন তার নাম কি? মাইকেল মধুসূদন দত্ত। অনেকগুলা প্যাচ আমরা আলাওল পড়তে গেলে পাই। এমনি ডাকা হয় মহাকবি, স্বাদে আহ্লাদে ডাকা হয়। তাহলে আসল মহাকবি কে? মাইকেল। আলাওল কিন্তু মহাকবি নয়। এবার তাহলে আমি আরেকটা প্রশ্ন করি, বলো মুসলমান মহাকবি কে? প্রথম মুসলিম মহাকবি কে? আলাওল মহাকবি নয় এটা আমরা জানলাম। তাহলে প্রথম মুসলিম মহাকবি কে? কায়কোবাদ, 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 কায়কোবাদ। প্রথম মুসলিম মহাকবি কায়কোবাদ। এই তো অ্যান্সার হয়ে গেছে। না ভাইয়া, করিশ্মা মাগুন ঠাকুর মহাকবি নয়। প্রথম মুসলিম মহাকবি কায়কোবাদ। আরেকটা প্রশ্ন আমি এখানেই তোমাদের ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে বলো কায়কোবাদ সিনিয়র না মোশাররফ সিনিয়র? এটা আমাদের জানা দরকার, নাইলে আমাদের অনেক ঝামেলা থেকে যাবে। কে সিনিয়র বলো? মশা সিনিয়র। থ্যাংক ইউ। তোমরা জানো। এর মশার কিন্তু জীবনী আসে। মশা এই তারপরও কয়েকজন তোমরা ভুল করেছো। ১৮৪৭ সালে মশার জন্ম। আর কাইকোবাদের জন্ম হচ্ছে ১৮৫৭ সালে। সেই হিসাবে মশা সিনিয়র। ঠিক আছে? এইজন্য আমরা দেখতে পাই আধুনিক যুগে যে সমস্ত মুসলিম কবি আছে এদের মধ্যে কিন্তু সবকিছুতে মশার নাম। ১ম মুসলিম নাট্যকার মোশাররফ, ১ম মুসলিম গদ্যকার মোশাররফ, ১ম মুসলিম ঔপন্যাসিক মোশাররফ, ১ম মুসলিম কি যেন? ১ম মুসলিম প্রাবন্ধিক মোশাররফ। সবকিছুতেই মোশাররফ। কিন্তু ১ম মুসলিম কবি হচ্ছে কায়কোবাদ। কেন? মোশাররফ মহাকাব্য লিখে নাই। এ হচ্ছে মূল ঘটনা। ওকে। তাহলে আমরা অনেকগুলা বিষয় এখানে পড়ে ফেললাম। এর মধ্যে আমরা ২-১ টা কথা বলেছিলাম আলাওল সম্পর্কে। আলাওলের বারে আমি কয়েক জায়গায় ২ টা জায়গায় বলেছিলাম। একটা হচ্ছে চট্টগ্রামের, দেখি তোমাদের পারো কিনা। কার, কার মনে আছে? একটা চট্টগ্রামের ফতেহাবাদ, আরেকটা হচ্ছে চট্টগ্রামের কি বলতো? জোবরা, চট্টগ্রামের জোবরা। হুম। গুড, গুড। হয়ে গেছে, হয়ে গেছে, হ্যাঁ? আলাওলের ২ টাই আসতে পারে। যেকোনো এক জায়গায় আলাওলের জন্ম হবে সেটা নিয়ে আমাদের সমস্যা নাই। আমরা একটু ১০ মিনিটের বিরতি দিতে চাই। তোমরা যদি রাজি থাকো ১০ মিনিটের বিরতি দিব। রাজি আছো? একটু বিরতি দিলাম, হ্যাঁ? থ্যাংক ইউ। ১০ মিনিট বিরতি। ক্লাস আবার শুরু করব। শুরু করব হচ্ছে ৮টা ১২ তে।
আবার সকলকে স্বাগত। শুরু হয়েছে। ক্লিয়ার? সবাই কি শুনতে পাচ্ছ? কথা বোঝা যায়? ওকে। তাহলে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে রোমান্টিক উপাখ্যানগুলো আমরা বুঝলাম। পাশাপাশি হচ্ছে অনুবাদ সাহিত্য বুঝলাম। অনুবাদ সাহিত্য থেকে আসলে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। সংস্কৃত থেকে অনুবাদ। রামায়ণা থেকে রামায়ণ। এটা তো সবাই আমরা জানি। আবার মহাভারতম থেকে মহাভারত অনুবাদ। আরেকটা হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। এটাও কিন্তু অনুবাদ। কিন্তু এখানে কেউ না কেউ হয়তোবা জানবে যে এই শ্রীকৃষ্ণ বিজয় যে অনুবাদটা করা হইছে, এই শ্রীকৃষ্ণ বিজয় অনুবাদ করা হয়েছে কোন বই থেকে? কোন গ্রন্থ থেকে শ্রীকৃষ্ণ বিজয় অনুবাদ করা হয়েছে? কোন গ্রন্থ থেকে? ভাগবত পুরাণ। থ্যাংক ইউ। ভাগবত পুরাণ থেকে। এটা হচ্ছে ভাগবত পুরাণ থেকে এই শ্রীকৃষ্ণ বিজয় বইটা অনুবাদ করা হয়েছে। ভাগবত পুরাণ থেকে শ্রীকৃষ্ণ বিজয় অনুবাদ করা হয়েছে। ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম। এবার আমরা দেখি কি আছে রামায়ণ মহাভারতে, কি আছে ভাগবত পুরাণে, এটা আমরা একটু দেখব, হ্যাঁ? এবার রামায়ণটা দেখি। রামায়ণটা মোটামুটি সবাই জানো যে রামায়ণের কাহিনী কিসের কাহিনী? রামের কাহিনী। রামায়ণের কাহিনী হচ্ছে সীতার কাহিনী। রামায়ণের কাহিনী শ্রীলঙ্কার কাহিনী, লঙ্কার কাহিনী। লঙ্কার রাজা, এটা মোটামুটি সবারই জানা আছে। লঙ্কার রাজা রাবণ, আর রাবণের সাথে অযোধ্যার রাজা। অযোধ্যার রাজা কে? রাম। এই দুইজনের যে ঝগড়া, কি নিয়ে ঝগড়া? সেই ঝগড়াটা হচ্ছে বউ নিয়ে। বউ নিয়ে দ্বন্দ্ব। এই রামের স্ত্রী সীতাকে অপহরণ করে নিয়ে যায়। কি অপহরণ করে নিয়ে যায়? রাবণ। এই যে দ্বন্দ্ব, সেটা হচ্ছে রামায়ণের কাহিনী। সেটা মোটামুটি জানা আছে। কিন্তু প্রশ্ন আসে রামায়ণের খণ্ড কয়টি? এটা হচ্ছে অ্যান্সার ৭টি খণ্ড হচ্ছে রামায়ণের। আবার আসে রামায়ণের শ্লোক সংখ্যা কোনটি? আবার অনেকে প্রশ্ন করে যে ভাইয়া শ্লোক কি? শ্লোক মানে হচ্ছে এই যে এরকম ৪ লাইন। ৪ লাইনের সাধারণত প্রতি ৪ লাইনকে ১ লাইনকে শ্লোক বলা হয়। এই রামায়ণের শ্লোক সংখ্যা কত? বলো দেখি, কে জানো? কার জানা আছে? রামায়ণের শ্লোক সংখ্যা কত? হ্যাঁ, ২৪,০০০ শ্লোক। থ্যাংক ইউ। এই যে ২৪,০০০ শ্লোক কিন্তু রামায়ণে, অনেকে লিখে দিয়েছে ২৪ কে। এই ২৪,০০০ শ্লোক কিন্তু রামায়ণের মধ্যে আছে। এটা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে তোমরা রামায়ণের কাহিনী একটু মোটামুটি সবাই জানো। সেটা হচ্ছে ৭ টি খণ্ড আছে, ২৪,০০০ শ্লোক আছে। আরেকটা ঘটনা জানতে হবে, আমাদের ২ ধরনের মহাকাব্য আছে। এক ধরনের হচ্ছে জাত মহাকাব্য, আরেকটা হচ্ছে কাব্যিক মহাকাব্য। এই ২ ধরনের মহাকাব্য আমাদের আছে, জাত এবং কাব্যিক। এই পৃথিবীতে জাত মহাকাব্য হচ্ছে রামায়ণ। এটা একটি জাত মহাকাব্য। পৃথিবীতে আরেকটি জাত মহাকাব্য হচ্ছে মহাভারত। পৃথিবীতে ৩ নাম্বার জাত মহাকাব্য, ৪ নাম্বার জাত মহাকাব্য। আশা করি তোমরা অনেকেই পারবা। ৩ নাম্বার জাত মহাকাব্য হচ্ছে ইলিয়ড। আর ৪ নাম্বার জাত মহাকাব্য হচ্ছে ওডিসি। এই হচ্ছে জাত মহাকাব্য আর কাব্যিক মহাকাব্য। ইলিয়ড, ওডিসি লিখে দিয়েছে অনেকে। থ্যাংক ইউ। তোমাদের কি এটা জানা আছে যে জাত মহাকাব্য আর কাব্যিক মহাকাব্যের পার্থক্যটা কি? ইয়েস অর নো? আইদার ইয়েস অর নো? নো, তাহলে আমি অ্যান্সার দিয়েছি, হ্যাঁ? দেখো, খেয়াল করে দেখো, যেগুলো হচ্ছে একদম মৌলিক, যেগুলো মৌলিক বা বেসিক, সেগুলো হচ্ছে জাত মহাকাব্য। যেমন রামায়ণ, রামায়ণের আগে আর কোনো বই নেই। মহাভারতের আগে মহাভারতের যে কাহিনী, এই কাহিনী আর কোনো গ্রন্থে নাই। ইলিয়াড, ওডিসির কাহিনী অন্য কোনো গ্রন্থে নাই। কিন্তু খেয়াল করে দেখো, যখনই তুমি কাব্যিক মহাকাব্য মেঘনাদ বধ পড়বা, মেঘনাদ বধ, এখন কিন্তু বলা যাচ্ছে মেঘনাদ বধের কাহিনী কোথা থেকে নেওয়া হয়েছে? রামায়ণ থেকে নেওয়া হয়েছে। তাই মেঘনাদ বধ হচ্ছে কাব্যিক মহাকাব্য। রামায়ণের কাহিনী কোথা থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু আর বলার অ্যান্সার সুযোগ নাই। এরকম আরকি। আবার ধরো এই যে শ্রীকৃষ্ণ বিজয়, এই যে তোমার ধরলাম, এখানে হচ্ছে মহাভারত, ঠিক না? এরপর আমরা আরেকটা দেখলাম, সেটা হচ্ছে মহাশ্মশান। মহাশ্মশানের কাহিনী কোথা থেকে নেওয়া হয়েছে? মহাশ্মশানের কাহিনী নেওয়া হয়েছে যে পানিপথের ৩য় যুদ্ধ থেকে। ঐতিহাসিক যতগুলা মহাকাব্য আছে, ইতিহাস ভিত্তিক ঐতিহাসিক যতগুলা মহাকাব্য আছে, সকল ঐতিহাসিক মহাকাব্যগুলাই হচ্ছে কাব্যিক মহাকাব্য। কারণ এগুলা কোনো না কোনো ইতিহাস থেকে ধার করা হয়েছে। আর যখন বেসিক বা পৌরাণিক মহাকাব্যগুলো হয়, তখন সেটা হচ্ছে জাত মহাকাব্য। তাই প্রশ্ন আসে পৃথিবীতে জাত মহাকাব্য কয়টি? ৪টি। রামায়ণ, মহাভারত, ইলিয়াড এবং ওডিসি। কিন্তু মেঘনাদবধ কাব্যিক মহাকাব্য। যত ঐতিহাসিক আছে সেগুলো হচ্ছে সব কাব্যিক মহাকাব্য, যেমন মহাশ্মশান। গুড। তাহলে আমরা পড়লাম। তাহলে মহাভারত। এবার আমরা আলোচনা করব কি নিয়ে? মহাভারত নিয়ে। ও, রামায়ণের আরেকটু আলোচনা আছে। দেখো, রামায়ণের তাহলে আসল লেখক কে? তোমরা সবাই বোধহয় জানো রামায়ণের আসল লেখক হচ্ছে বাল্মীকি। বাল্মীকি শব্দ হচ্ছে উইপোকার ডিপি। বাল্মীকির আসল নাম কি ছিল? দস্যু। সে ছিল দস্যু দা লুটার।
সে দস্যু রত্নাকর ছিল তার আসল নাম। সে একসময় কি করতো? দস্যুগিরি করতো। এরপর সে ধীরে, ধীরে ভালো হয়ে যায়। ভালো হয়ে ধ্যান করে রামের নাম জপতে থাকে। তখন তাকে উই পোকা তার সমস্ত শরীর ঘিরে ফেলে একটা ডিবির মতো হয়ে যায়। তখন থেকে তার নাম হয়েছে কি? বাল্মীকি। তাহলে তার আসল নাম বাল্মীকি, আসল নাম দস্যু রত্নাকর। আর বাল্মীকি শব্দের অর্থ কি? উই পোকার ডিবি। সেটা আমরা করে ফেললাম। এবার আসি রামায়ণের অনুবাদক। রামায়ণের অনুবাদকের নাম পড়লেই আমাদের পড়তে হবে রামায়ণ সর্বপ্রথম যিনি অনুবাদ করেছেন তার নাম কি? কৃত্তিবাস ওঝা। এটা কিন্তু পরীক্ষায় আসে প্রথম অনুবাদক। আর রামায়ণের একজন মহিলা অনুবাদক আছে, সেই অনুবাদকের নাম হচ্ছে চন্দ্রাবতী। চন্দ্রাবতী সম্পর্কে আবার পরীক্ষায় আসে চন্দ্রাবতীর বাড়ি কই? চন্দ্রাবতীর বাড়ি কিশোরগঞ্জ। চন্দ্রাবতীর বাপের নাম কি? সেটাও প্রশ্ন আসে। চন্দ্রাবতীর বাপের নাম হচ্ছে আমি যতটুকু লিখলাম পাখি দিস পর্যন্ত লিখলাম। বাকিটা তোমরা লেখো চন্দ্রাবতীর বাপের নাম কি বলো? দ্বিজ বংশীদাস, বংশীদাস। থ্যাংক ইউ। কানাই না ভাইয়া, কানাই না, বংশীদাস। চন্দ্রাবতীর বাড়ি হচ্ছে দ্বিজ বংশীদাস। এই দ্বিজ বংশীদাসও কিন্তু আবার মনসামঙ্গল লিখেছেন। এটাও বোধহয় তোমাদের জানা আছে, ঠিক না? মনসামঙ্গলের যে কয়েকজন বিখ্যাত কবি আছেন এর মধ্যে একজন দ্বিজ বংশীদাস। তাই এইভাবে দুই ভাবে প্রশ্ন আসে। কোন কবির বাবাও একজন কবি? তাহলে অ্যান্সার হবে কি বলো? আমি প্রশ্ন করলাম কোন কবির বাবা একজন কবি? কি হবে অ্যান্সার? কোন কবির বাবা একজন কবি? হ্যাঁ, সবার অ্যান্সার ঠিক আছে। সবাই চন্দ্রাবতী অ্যান্সার দিয়েছে। আমি ভাবছি অনেকে কিনা বংশীদাস অ্যান্সার দিয়ে দেয়। এবার হলো কোন কবির মা একজন কবি? চন্দ্রাবতী ঠিক আছে অ্যান্সার। আর কোন কবির মা একজন কবি? এটার অ্যান্সার কি? জীবনানন্দ দাশ। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার, সব কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো রামায়ণের প্রথম লেখক কিন্তু বাল্মীকি আর রামায়ণের অনুবাদক কে? কৃত্তিবাস ওঝা, ঠিক না? আর রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কি? তাহলে অ্যান্সার হবে চন্দ্রাবতী। এই দুইটা আমাদের পড়লেই হয়ে যাবে রামায়ণ সম্পর্কে। আর মহাভারত। এবার আসি আমরা মহাভারতে। মহাভারত আসলেই অনেক মহাভারত। এটার মধ্যে অনেক বিশাল আয়তনের ৮৫,০০০ শ্লোক। ৮৫,০০০ শ্লোক এই মহাভারতে। মহাভারতের খণ্ড সংখ্যা হচ্ছে ১৮টি। চিন্তা করতে পারো এই মহাভারত যিনি লিখেছেন তার নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব তিনি কিন্তু এই মহাভারত লিখেছেন। এই ব্যাসদেবকে অনেকে আবার বেদব্যাস বলা হয়, অর্থাৎ যে নামেই ডাকুক এটা হচ্ছে মহাভারতের লেখক। বেদব্যাসও তাকে অনেকে বলে। কৃষ্ণ দ্বৈপায়ন কই গেল? দূর অন্য জায়গায় চলে গেছে। মহাভারত লড়াই খুঁজে বের করি। মহাভারত, মহাভারত লিখেছেন কে? কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, ঠিক না? আচ্ছা, এবার আরেকটা আমরা দেখবো, আরেকটা বিখ্যাত আছে ভাগবত পুরাণ। তোমাকে বলতে হবে ভাগবত পুরাণের লেখককে। এই ভাগবত পুরাণ থেকে অনুবাদ করে নাম দেওয়া হয়েছে শ্রীকৃষ্ণ বিজয়। এই শ্রীকৃষ্ণ বিজয় যে বইটা, সেই বইটার লেখক কিন্তু মালাধর বসু। সেটা তোমরা জানো, লেখক নয় অনুবাদক মালাধর বসু। এই মালাধর বসুকে আবার উপাধি দেওয়া হয়েছে কিন্তু গুণরাজ খান, ঠিক না? এই গুণরাজ খান তার উপাধি। কিন্তু এটার অনুবাদক যদি মালাধর বসু হয় তাহলে ভাগবত পুরাণের লেখক কে? কারেক্ট অ্যান্সার এই বেদব্যাস বা ব্যাসদেব। গুড। তাহলে এটারও কিন্তু এই কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। তাহলে তুমি খেয়াল করে দেখো, এটার মধ্যে আছে ৬২,০০০ শ্লোক। এই মহাভারতে আছে ৮৫,০০০ শ্লোক। এক একটা শ্লোক ইকুয়াল টু কম হইলেও ৪ লাইন। তাহলে দেখো এখানেই তো ৩.৫ লক্ষ লাইন। এখানে তো তোমার কত ৪, ৬, ২৪, ২.৫ লক্ষ লাইন। তাহলে এই ব্যাসদেবের সমগ্র জীবন গেছে শুধুমাত্র কি করতে করতে? এই দুইটা মহাকাব্য লিখতে লিখতে। তাহলে ব্যাসদেব কতটা ধৈর্যশীল লোক ছিল এটা আমাকে অবাক করে। তাহলে আমরা আশা করি বুঝতে পারলাম এই ভাগবত পুরাণ, ভাগবত শব্দ ভগবানের বাণী। এই ভাগবত পুরাণের লেখা হচ্ছে ব্যাসদেব আর মহাভারতের লেখা হচ্ছে কৃষ্ণদেবরায় ব্যাসদেব। দুইজনে কিন্তু একই ব্যক্তি। একটা ৬২,০০০ শ্লোক, আরেকটা হচ্ছে কত ৮৫,০০০ শ্লোক, ১৮টি খণ্ড। আমরা মহাভারতে একটু কি আছে সংক্ষেপে মহাভারতে সেটাও মোটামুটি তোমাদের সবারই জানা আছে। এটা একটা কাহিনীতে সংক্ষেপে আমরা দেখতে পাই। সংক্ষেপে একজন রাজা থাকে, রাজার নাম শান্তনু। শান্তনু দুই বিবাহ করে। এক বিবাহ করে নদীরে, গঙ্গা নদীরে। আরেক বিবাহ করে হচ্ছে এক মৎস্যকন্যা সত্যাবতীকে। মৎস্যকন্যা সত্যাবতীকে, দুইজনকে বিয়ে করে গঙ্গার ঘরে একটা ছেলে জন্মায়, সেই জলের নাম হচ্ছে ভীষ্ম। আর সত্যাবতীর ঘরে ছেলে জন্মায়, সেই ছেলের নাম হচ্ছে বিচিত্র বীর্য। সেই ছেলের নাম বিচিত্র বীর্য। এই হচ্ছে তার দুই ছেলে। এর মধ্যে ভীষ্ম সত্যাবতী মাইন্ড করে, কেন মাইন্ড করে? ভীষ্মকে রাজত্ব দিয়ে দিবে। তাই তাই ভীষ্ম কি করে ঘোষণা দিয়ে দেয় যে আমি আর কোনোদিন বিবাহ করব না, আমার বংশ আমি ধ্বংস করে দিব, যাতে রাজত্ব শান্তনুর এই পরিবার কি হইতে পারে? রাজা হইতে পারে। এরপর যাই হোক, ভীষ্ম আর বিয়ে করে না।
বরং বিশ্ব 2টা বউ রেডি করে আনে কার জন্য? বিচিত্র বীর্যের জন্য। এই বিচিত্র বীর্যের 2 বউ চলে আসে। এই প্রথম বউ, এ হচ্ছে তার দ্বিতীয় বউ, 2 বউ চলে আসে। যেদিন বিয়ে করে 2 বউ ম্যানেজ করে দেয়, এই বিশ্বই ম্যানেজ করে দেয়। 2 বউ যেদিন বিয়ে করে সেদিন এই বিচিত্র বীর্য মারা যায়। এবার কিন্তু 2 বউ অকেজো হয়ে যায়। তখন এই একটা নিয়োগ নামে একটা সিস্টেম আছে। 2 বউ অকেজো হয়ে যায়। তখন প্রক্সি সিস্টেমে তখন সেটাকে আমরা দেখতে পাই, এই যে এই লোকটাকে, এই ব্যাসদেবকে আমরা দেখতে পাই প্রক্সি। এখানে একটা প্রক্সির ম্যাটার ঘটে। সেই প্রক্সি ম্যাটার বিচিত্র বীর্য তো নাই। তারপর এর সাথে এদের আর এদের সম্পর্ক হয়। এর ফলে এখানে আমরা ২ জন সন্তানকে দেখতে পাই। একজন হচ্ছে এইটা, আরেকজন হচ্ছে কে? পান্ডু। এই পান্ডু মানে হচ্ছে হলুদ কালার, হলুদ বর্ণ হলে সেটাকে কি বলা হয়? পান্ডু বর্ণ, এই হলদে বর্ণ পান্ডু। এরপর আমরা এই ধৃতরাষ্ট্রকে দেখতে পাই। ধৃতরাষ্ট্রের এখানে আমরা দেখতে পাই ১০০ সন্তান। আর এই পান্ডুর এখানে আমরা দেখতে পাই ৫ জন সন্তান। তাহলে আমাদের ১০০ সন্তান ভার্সেস ৫ সন্তান। রাজত্ব নিয়ে কি হয়? দ্বন্দ্ব হয়, মারামারি হয়, সংঘাত হয়। ১০০ সন্তান ভার্সেস ৫ সন্তান। এই রাজত্ব নিয়ে মারামারি হইলে আমরা এই লোকটাকে দেখতে পাবো। ইনি ইনি গিয়ে ইনি একসময় থাকে মথুরা অঞ্চলে। সেই মথুরা অঞ্চল থেকে কৃষ্ণ চলে গিয়ে কোথায় চলে যায়? মহাভারতে কুরুক্ষেত্রে চলে যায়। কুরুক্ষেত্র বর্তমান কোথায়? দিল্লিতে চলে যায়। দিল্লিতে গিয়ে গিয়ে এই ৫ জনকে সাপোর্ট দেয়। ৫ জনকে সাপোর্ট দিলে এই ৫ ভাই মিলে এই ১০০ ভাইকে কি করে? হত্যা করে। এই ৫ ভাই মিলে ১০০ ভাইকে হত্যা করে। এই হত্যার যে কাহিনী সেটাই হচ্ছে এইটার কাহিনী। ১ মিনিট একটু বিরতি নিচ্ছি, ১ মিনিট। তাহলে আমরা এটা কি জানতে পারলাম বা বুঝতে পারলাম, ঠিক না? তাহলে এই হচ্ছে সংক্ষিপ্ত কাহিনী। তাহলে এখান থেকে আমি ২-১ টা প্রশ্ন আপনাকে করতে চাই। বলো তো দেখি, এই ব্যাসদেব, এই ব্যাসদেবই কিন্তু এই প্রক্সি কিন্তু ব্যাসদেবই দেয়। এই যে আমরা দেখলাম যে বিচিত্র বীর্যের স্ত্রী মারা গেল, সেখানে প্রক্সি কিন্তু ব্যাসদেবই দেয়। তো এই হচ্ছে সংক্ষিপ্ত কাহিনী। ক্লিয়ার এবার কি সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার, থ্যাংক ইউ। ভাইয়া লাস্টে আবার একটু বলেন। আচ্ছা। এখানে ৩৫তম বিসিএতে তোমরা জানো, এই যে ৫ ভাই ছিল, পান্ডুর ৫ পুত্র, এই পান্ডুর ৫ পুত্রকে বলা হয় পাণ্ডব। এই ৫ ভাইয়ের কিন্তু একটা বউ তারা বিয়ে করেছিল, একটা স্ত্রী। সেই স্ত্রীর নাম কি? দ্রৌপদী। এটা কিন্তু ৩৫তম বিসিএতে তোমরা জানো যে আমি ৩৫তম বিসিএস এর ক্যাডার। তখন এটা এসেছিল। দ্রৌপদী কে ছিল? তাহলে দ্রৌপদী হচ্ছে ৫ ভাইয়ের এক স্ত্রী। ঠিক না? কি প্রতি ৪ লাইনে একটা শ্লোক হবে? না, সবসময় হয় না। কিন্তু জেনারেলি প্রতি ৪ লাইন। তাহলে ৮৫,০০০ শ্লোক যদি মহাভারত হয়, এটা সাইড দিয়ে গুণ দাও। আল্লাহ! কত লাইন! ব্যাসদেবের সমগ্র জীবন গেছে এই ভাগবত পুরাণ আর মহাভারত লিখতে। এই হচ্ছে মহাভারতের মূল কাহিনী। তাহলে মহাভারতের এই যদি মূল কাহিনী হয়, তাহলে এখানে আমাদের আরেকটা জিনিস নিশ্চয়ই জানতে হবে। কি জানতে হবে? সেটা আমরা একটু জেনে নেই। সেটা হচ্ছে মহাভারতের আসল লেখক কিন্তু আমরা ইতিমধ্যে জেনে গেছি। সেই আসল লেখক হচ্ছে ব্যাসদেব। বিষ্ণু দ্বৈপায়ন ব্যাসদেব হচ্ছে মহাভারতের আসল লেখক। তাহলে এবার আমাদের মহাভারতের অনুবাদক সম্পর্কেও জানতে হবে। এটা খুব সেনসিটিভ জায়গা। মহাভারতের অনুবাদক, প্রথম অনুবাদক। প্রথম অনুবাদক ক দিয়ে শুরু হয়েছে, যেহেতু ক আগে কবীন্দ্র পরমেশ্বর। এ হচ্ছে প্রথম অনুবাদক। এরপর আবার দ্বিতীয় অনুবাদক। দ্বিতীয় অনুবাদকের নামও পড়তে হবে। এটা স দিয়ে শুরু হচ্ছে শ্রীকর নন্দী। এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। তোমাকে প্রথম অনুবাদকও পড়তে হবে, দ্বিতীয় অনুবাদক শ্রীকর নন্দী সেটাও পড়তে হবে। এরপর তোমাকে পড়তে হবে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক। শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশিরাম দাস। এই যে আমাদের দেশে বা ভারতবর্ষে যেটা পড়ানো হয় সেটা মূলত এই কাশিরাম দাসের অনুবাদটাই ভারতবর্ষে পড়ানো হয়। এবার দেখো মহাভারতের আবার পৃষ্ঠপোষক। পৃষ্ঠপোষককে কিন্তু আবার মুসলমানরা ছিল। বুঝতে পেরেছো? এই যে কবীন্দ্র পরমেশ্বরকে যিনি টাকা পয়সা দিয়েছিলেন, তিনি হচ্ছেন পরাগল খাঁ। তাকে যিনি টাকা পয়সা দিয়েছিলেন তার নাম হচ্ছে পরাগল খাঁ। এইজন্য এই এই মহাভারতটাকে বলা হয় পরাগলি মহাভারত। বুঝতে পেরেছো? এই যে শিকর নন্দীকে আবার যিনি টাকা পয়সা দিয়েছিলেন তার নাম হচ্ছে সুটি খাঁ। সুটি খান। এই সুটি খানটা আবার সুটি খানি মহাভারত। ভাগ্য ভালো আর কোনো সন্তান নাই, তাহলে অ্যান্সার হইতো রুটি খানি মহাভারত। এই পরাগল খাঁ ছিল সেনাপতি, সুটি খাও ছিল সেনাপতি। পরাগল খাঁ মারা যাওয়ার পর তার ছেলে সুটি খাঁ সেনাপতি হয়। প্রথমে পরাগল খাঁ গোবিন্দ পরমেশ্বরকে টাকা দিয়ে এটা অনুবাদ করাইছে। পরে সুটি খাঁ আবার সেই শিকর নন্দীকে টাকা দিয়ে এটা অনুবাদ করিয়েছে। আর কাশিরাম দাসকে টাকা দিয়েছে হচ্ছে আহু শাহ, আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ দিয়েছে, আবার নাসিরউদ্দিন নুসরত শাহ কিছু দিয়েছে। সেই হিসাবে দুইজনের নামই থাকতে পারে আহু শাহ, আলাউদ্দিন হোসেন শাহ। এই কাশিরাম দাসের হচ্ছে আবার তার সন্তান নাসিরউদ্দিন নুসরাত শাহ।
নাসির উদ্দিন নুসরাত শাহ, আল্লাহ সংক্ষেপে নানু শাহ। নাসিরুদ্দিন নুসরাত শাহ সংক্ষেপে নানু শাহ। এই নানু শাহ এরা সবাই কিন্তু টাকা দিয়েছে। তাহলে দেখো অনুবাদক কিন্তু আলাউদ্দিন হোসেন শাহ আর হচ্ছে এই নানু শাহ, নাসিরুদ্দিন নুসরাত শাহ। এরা টাকা দিয়ে মহাভারত অনুবাদ করাইছে। কেন? কারণ মহাভারত শুনতে ভালো লাগতো। এই 18 খন্ডের মহাভারত, 85,000 শ্লোকের মহাভারত, অসাধারণ সব কাহিনী, এসব শুনতে ভালো লাগতো তাই এসব করেছে। তাহলে আমি তোমাকে প্রশ্ন করবো, তুমি অ্যান্সার দিবা। বলো মহাভারতের প্রথম অনুবাদক কে? গোবিন্দ নাকি শ্রীকর নন্দী? গোবিন্দ, গুড। গোবিন্দ। 2 নম্বর হচ্ছে শ্রীকর নন্দী। বলো শ্রেষ্ঠ অনুবাদক কে? শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস, থ্যাংক ইউ। গুড। বলতো পরাগল কাকু কোন পদে ছিল? পরাগলী মহাভারত যে বলা হয়, তিনি কোন পদে ছিলেন? তার পদের নাম কি? তিনি একটা পদে ছিলেন, আহুসের একটা পদে, হ্যাঁ, সেনাপতি। পরাগল খার ছেলের নাম কি? সেও আবার পরবর্তী পরাগল খা মারা যাওয়ার পর সেনাপতি হয়েছিল। পরাগল খার সেনাপতি সুটিকা, সুটিকা, রুটিকা। এই তো বুঝতে পেরেছো। তাহলে মহাভারত সম্পর্কে আর রামায়ণ সম্পর্কে আমরা পড়লাম, ঠিক না? রামায়ণ মহাভারত কোথায় আছে? রামায়ণ আমরা দেখি তো। রামায়ণ মহাভারত অনেক পেছনে। এই যে মহাভারতের লেখক কৃষ্ণদেবরায় ব্যাসদেব, মহাভারত 18টি খণ্ড, মহাভারতে 85,000 শ্লোক, সেটা আমরা পড়েছি। এবার দেখি পারো কিনা, যদি কখনো আসবে কিনা জানি না। বলো তো মহাভারতের সবচেয়ে ট্রাজিক ক্যারেক্টারের নাম কি? কে পারবা? এটা কখনো আসতে পারে। আমাকে যদি প্রশ্ন করতে দিত আমি বলতাম মহাভারতের ট্রাজিক ক্যারেক্টার কি? কর্ণ। কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছো তোমরা, ধন্যবাদ তোমাকে। মহাভারতের সবচেয়ে ট্রাজিক ক্যারেক্টার হচ্ছে কর্ণ। একজন অভিমন্যু বলেছিল সেও ট্রাজিক, কিন্তু কর্ণ লং টাইম ধরে, তাই মহাভারতের সবচেয়ে ট্রাজিক ক্যারেক্টারের নাম কি? কর্ণ। গোবিন্দ, পরমেশ্বর, পরাগলী মহাভারত, শিকর নন্দী, ছুটিকানী মহাভারত। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? কাশিরাম দাস। ভাগবত পুরাণের আসল লেখক কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। ভাগবত পুরাণ অনুবাদ করছে মালাধর বসু। মালাধর বসু অনুবাদ করে নাম দিয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন। মালাধর বসু এটার নাম কি? গুণরাজ খা। সব পড়ে ফেলেছো তোমরা। রামায়ণ রচনা করেছেন বাল্মীকি, আগে ছিলেন দস্যুদা লুটার। বাল্মীকি শব্দের অর্থ উই পোকার ডিবি। রামায়ণের প্রথম এবং শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস ওঝা। রামায়ণের মহিলা অনুবাদক কোথায়? চন্দ্রাবতী হচ্ছে মহিলা অনুবাদক। 7টি খণ্ড, 24,000 শ্লোক। চন্দ্রাবতীর বাপের নাম দ্বিজ বংশীদাস। চন্দ্রাবতীর বাড়ি কিশোরগঞ্জ। শেষ। সব পারো। এবার আমরা দেখবো রোমান্টিক প্রণয় উপাখ্যান। আমরা সেটা পড়েছি, শাহ মোহাম্মদ শগীর সর্বপ্রথম রোমান্টিক প্রণয় উপাখ্যান লিখছে। সুতরাং রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার প্রথম কবি কে? শাহ মোহাম্মদ শগীর। তিনিই বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি, সেটাও আমরা জানি। আর গিয়াসউদ্দিন আজম শাহ তাকে কি করেছিলেন? পৃষ্ঠপোষকতা দান করেছিলেন। এই ধারার শ্রেষ্ঠ কবি এবং শ্রেষ্ঠ মুসলমান কবি হচ্ছে আলাউল, ঠিক না? আলাউলের রাক্তাল নামা, আলাউলের সিকান্দর নামা, আলাউলের তোফাতুন নেসা থেকে তোফা, আলাউলের পদু মাহবত থেকে পদ্মাবতী, আলাউলের আলিফ লাইলা ওয়া লাইলানি থেকে আমি অনেকবার বলেছি, দেখি পারো কিনা, মনে আছে কিনা। আলিফ লাইলা ওয়া লাইলানি, এটা অনুবাদ করে আলাউল কি নাম দিয়েছিল বলো? একটা লেটার লিখলেই হবে। সাইফুল মুলক বদিউজ্জামাল, থ্যাংক ইউ। তোফাতুন নেসা, এটা অনুবাদ করে আলাউল কি নাম লিখেছিল? তোফা। হ্যাঁ, এটা নীতিশাস্ত্র। তোফার মধ্যে আসলে নীতি কথা বর্ণনা করা হয়েছে। কিভাবে আমরা নীতি নৈতিকতা সম্পন্ন হব, সেটাই তোফার মধ্যে বর্ণনা করা হয়েছে। এখন আমরা একটু দেখবো আরাকান রাজসভার কবিগণ। আরাকান রাজসভা ও বাংলা সাহিত্য। আচ্ছা, আরাকান সম্পর্কে তোমরা জানো, তোমরা সবাই মেধাবী স্টুডেন্ট। আরাকান, যেটাকে আরাকান রাজসভা বলো, আমি সাহিত্যের কারণে আমি অনার্সে থাকতে সেটাকে পড়তাম আরাকান রাজসভা। এতে আমার সুবিধা হইতো কি? সুবিধা হইতো, আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি চট্টগ্রামের সন্তান আলাউল। আরাকান রাজসভায় আরেকজন বিখ্যাত কবি কতে হচ্ছে কুরেশি মাগন ঠাকুর, আরাকান রাজসভার বিখ্যাত কবি। তোমরা জানো যে আরাকান রাজসভার বিখ্যাত কবি কুরেশি মাগন ঠাকুরের একটা বিখ্যাত বই আছে চন্দ্রাবতী। এটা কোন একটা বিসিএস এ এসেছিল, চন্দ্রাবতী। আরাকান রাজসভার আরেকজন হচ্ছে কাজী দৌলত। কাজী দৌলত, তাকে আমরা দৌলত কাজীও বলতে পারি, কাজী দৌলত বা দৌলত কাজী। আর মতে হচ্ছে মর্দান। এই হচ্ছে আরাকান রাজসভার কবি, এই হচ্ছে মর্দান। এই আরাকান রাজসভার সাইড কবি, আর কেউ নেই। আরাকানের যে রাজারা ছিল, এই রাজারা ছিল হচ্ছে তোমার বৌদ্ধ। একটা রাজার নাম ছিল দিরি দিরি তুতুম্মা। আমার নামটা অবাক লাগে, রাজার নাম দিরি দিরি তুতুম্মা। আরাকান রাজসভার একজন পিএম ছিল মুসলমান, সেই পিএম এর নামই ছিল কুরেশি মাগন ঠাকুর।
পিএম ছিল মুসলমান কুরেশি মাগন ঠাকুর। আর আলাওলের অবস্থা সর্বোচ্চ পদে ছিল কুরেশি মাগন ঠাকুর, ঠিক আছে, যিনি চন্দ্রাবতী লিখেছেন, তিনি পিএম ছিলেন। এই কুরেশি মাগন ঠাকুরই আলাউল কিন্তু চট্টগ্রাম থেকে প্রথমে গেল কোথায়? আলাউল, এই কুরেশি মাগন ঠাকুর আলাউলকে পৃষ্ঠপোষকতা দান করেছেন। আলাউলের পৃষ্ঠপোষক হচ্ছে কুরেশি মাগন ঠাকুর। এই আলাউল প্রথম জীবনে সৈনিক ছিলেন, সৈনিক, দ্য সোলজার। সৈনিক থেকে কুরেশি মাগুন ঠাকুর যখন পিএম ছিলেন, ধীরে ধীরে তুতুম্মার পিএম, তখন এই কুরেশি মাগুন ঠাকুর দেখলেন এই ছেলেটার মধ্যে প্রচন্ড পরিমাণে কোয়ালিটি আছে। এই সৈনিক থেকে তাকে নিয়োগ করলেন গৃহশিক্ষক। গৃহশিক্ষক থেকে তিনি হইলেন ধীরে ধীরে রাজসভার কবি এবং আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি। তাহলে আলাওলের এই উত্থানের পেছনে কার অবদান সবচেয়ে বেশি? হ্যাঁ, সব মুসলমান ভাইয়া, ঠাকুর মাগুন ঠাকুর, কুরেশি মাগুন ঠাকুর মুসলমান। বলো, আলাওলের পেছনে কার অবদান সবচেয়ে বেশি? আলাওলের উত্থানের পেছনে, আলাওল যে শ্রেষ্ঠ কবি হলো, আলাওল যে মহাকবি উপাধি পাইলো, এই সব কিছুর পেছনে কার অবদান বেশি? কুরেশি মাগন ঠাকুর। কুরেশি মাগন ঠাকুর আরাকান রাজসভার সর্বোচ্চ পদে গিয়েছিলেন। সেই পদটির নাম কি? কুরেশি মাগন ঠাকুর সর্বোচ্চ কোন পদে ছিলেন? তোমরা কে লিখলি হবে আর কিছু, পিএম পদে ছিলেন, ঠিক না? আর রাজারা ছিল সব বৌদ্ধ, আরাকান রাজসভার তখন রাজারা ছিল সব বৌদ্ধ। তোমরা জানো আমাদের পূব দিকে সব বৌদ্ধ। আমাদের পূব দিকে মায়ানমার, সেখানে বৌদ্ধ। আমাদের পূব দিকে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, সেখানে বৌদ্ধ। আমাদের পূব দিকে আছে কি? আমাদের পূব দিকে আছে হচ্ছে তোমার জাপান, সেখানে বৌদ্ধ। আমাদের পূব দিকে ফিলিপাইন, সেখানে বৌদ্ধ। আমাদের উত্তর পূর্ব দিকে আছে হচ্ছে চায়না, সেখানে বৌদ্ধ। উত্তর দিকে আছে তিব্বত, সেখানে বৌদ্ধ। অর্থাৎ আমাদের যত সাইডে যাইবা তত দেখবা বৌদ্ধ ধর্ম বেশি। এমনকি তুমি যদি মালয়েশিয়া যাও, সেখানে দেখবা বৌদ্ধ বৌদ্ধ ছাপ আছে, এরা ধর্মান্তরিত মুসলিম। এরপর তুমি মালয়েশিয়ার পাশাপাশি ইন্দোনেশিয়ায় যাইবা, এদের মধ্যে আছে ধর্মান্তরিত মুসলিম। এরা আগে বুদ্ধিস্ট ছিল, পরে তারা ধীরে ধীরে ধর্মান্তরিত মুসলিম হয়ে যায়, কিন্তু তাদের চেহারা সুরত এখনো বৌদ্ধদের মতো। অর্থাৎ বৌদ্ধদের প্রভাব ওই অঞ্চলে এখনো আছে। আমাদের অঞ্চলে একসময় ছিল। আমাদের অঞ্চলে বৌদ্ধরা তো 400 বছর শাসন করেছিল, সেটা তোমরা জানো। তাহলে আরাকান রাজসভার কবি আমরা বললাম, আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি আলাউল। মধ্যযুগের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুসলিম কবি, শ্রেষ্ঠ মুসলিম কবি আলাউল। রোমান্টিক প্রণয় উপাখ্যান দ্বারা শ্রেষ্ঠ মুসলিম কবি আলাউল। কিন্তু মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ভারত রায়গুণাকর। তাহলে আমাদের এটাও পড়া হইলো, আরাকান রাজসভায় মুসলিম সাহিত্য। এবার আমরা দেখব যে কিছু হিন্দু সাহিত্য, হিন্দি সাহিত্য, ঠিক না? হিন্দি থেকে যে সমস্ত সাহিত্যগুলো এসেছে সেটা তোমরা জানো। এর মধ্যে একটা হচ্ছে কি, পদু মাহবত থেকে আলাওল নাম দিয়েছেন কি পদ্মাবতী। আরেকটা হচ্ছে মধু মালত থেকে মধু মালতী, এগুলা হিন্দু। আরেকটা হচ্ছে মৈনাসর থেকে সতী ময়না ও লোর চন্দ্রানী, এগুলো হচ্ছে হিন্দি থেকে। লোর হচ্ছে নায়কের নাম, আর চন্দ্রানী হচ্ছে নায়িকার নাম। এর মধ্যে তোমাদের আমি পদ্মাবতীটা একটু সংক্ষেপে বলে দিতে পারি। পদ্মাবতীর কাহিনী তোমরা বোধহয় পড়েছো। আলাওলের পদ্মাবতীর কাহিনী তোমাদের জানা আছে নাকি জানা নেই? ইয়েস অর নো বলো। আইদার ইয়েস অর নো। নো, না নো হইলে একটু বলে দিই, এটা একটু রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার, রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার শ্রেষ্ঠ কাব্যের নাম হচ্ছে পদ্মাবতী। বেশি বিখ্যাত। তাহলে এটা যদি পড়তে হয় আমাদের হালকা একটু মানচিত্রের জ্ঞানটা আমাদের একটু লাগে। কেন লাগে সেটা একটু দেখি। আমি সংক্ষেপে একটু বাংলাদেশের মানচিত্রটা সংক্ষেপে আঁকার চেষ্টা করলাম। ভুলভ্রান্তি তোমার চোখে দেখিও নেপাল, ভুটান, আসাম ঠাসাম, এই কাশ্মীর টাশ্মীর ইত্যাদি, এই গুজরাটের অঞ্চলটা, এই হচ্ছে এই বাংলাদেশ। এই জায়গায় একটা রাষ্ট্র আছে, সেটা হচ্ছে রাজস্থান। সবচেয়ে বড় ভারতের রাজস্থান। এই পদ্মাবতীর কাহিনী হচ্ছে রাজস্থানের কাহিনী। এখানে একটা রাষ্ট্র শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার কাহিনী। এই পদ্মাবতীর বাড়ি কিন্তু শ্রীলঙ্কায়, বুঝছো? এই শ্রীলঙ্কার ইয়ে ছিল কি যেন, রাজকুমারী পদ্মাবতী এখানে রতন সেন বা রত্ন সেনকে বিয়ে করেছে। রত্ন সেন চিত্তরের রাজা, গুজরাট, এই রাজস্থান। এই রাজস্থানের যারা এই একটা জাতি আছে, সেই জাতির নাম রাজপুত জাতি। তোমরা পড়েছো ওই কি যেন, রুড়ি শব্দে পড়েছো, রাজপুত জাতি। সেই রাজপুত জাতিরা তোমার জান দেয় কিন্তু কখনো মান দেয় না। এই রাজপুত জাতিরাই কিন্তু সম্রাট আকবর কিন্তু যোধাবাইকে বিয়ে করেছিল। সম্রাট আকবর রাজপুত জাতিকে নিয়ন্ত্রণ করতে পারতো না, পরে যোধাবাইকে বিয়ে করে রাজপুতদের সাথে সম্পর্ক তৈরি করে তারপর সম্রাট আকবর কিন্তু রাজপুতদের নিয়ন্ত্রণ করতে পেরেছিল। দিল্লির কোনো সম্রাট আকবর ছাড়া রাজপুতদের নিয়ন্ত্রণ করতে পারে নাই। এই যে রাজপুত, এই রতন সেনের সাথে বিয়ে হয়েছে পদ্মাবতীর, অনেক সুন্দরী ছিল, এদের প্রেম টেম ভালো ছিল। আর এই যে তোমরা জানো এই পাশে একটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের নাম কি? এখানে যে রাষ্ট্রটা সেটার নাম পাকিস্তান। এখানে একটা রাষ্ট্র আছে সেটার নাম হচ্ছে আফগানিস্তান। এই আফগানিস্তানের সম্রাট ছিল হচ্ছেন আলাউদ্দিন খলজি। এই আলাউদ্দিন খলজি অনেক দূর থেকে, অনেক সম্রাট প্রতাপ, দুর্দান্ত প্রতাপশালী সম্রাট ছিল আলাউদ্দিন খলজি। তিনি পদ্মাবতীর সৌন্দর্যের বর্ণনা শুনে তিনি মনস্থির করলেন
আমি আফগানিস্তান থেকে এই রাজস্থানে অ্যাটাক করে আমি পদ্মাবতীকে দেখবো, এক নজর দেখার জন্য, তাকে পাওয়ার জন্য তিনি অ্যাটাক করলেন। তখন এখানে রাজাকে বন্দি করলেন, রাজাকে বন্দি করে হত্যা করলেন। আর যখন তিনি পদ্মাবতীর কাছে যাবেন, তখন পদ্মাবতী বুঝতে পারলেন যে হেরে গেছেন। তখন পদ্মাবতী কিন্তু তার সঙ্গী সাথীদের নিয়ে আগুনের মধ্যে কি দিলেন, জীবন দিলেন। তবু এই আলাউদ্দিন খলজির সামনে মান দিলেন না। এই যে কাহিনী, এটাকে বলা হয় আগুনের মধ্যে জীবন দেওয়া, এটাকে বলা হয় জহর। এই জহর, বলো তো দেখি যারা জানো, এই পর্যন্ত কয়বার জহর হয়েছে বলো? হ্যাঁ, পদ্মাবতী মুভি এই কাহিনী নিয়ে। এ পর্যন্ত কয়বার জহর হয়েছে? এই রাজপুত জাতি জহর হয়েছে মুসলিমদের আক্রমণে, মানে আফগানিস্তানের আক্রমণে জীবন দিয়েছে, কিন্তু কোনোদিন মান সম্মান দেয় না এই রাজপুত নারীরা। এটা কিন্তু কিছুটা বাস্তব, 50% বাস্তব আর 50% অবাস্তব কাহিনী। এ পর্যন্ত 3বার জহর হয়েছে, 3বার। এই রাজপুত জাতি এই কাণ্ড করেছে। এই হচ্ছে পদ্মাবতী। লিখেছেন কে? আলাউল। আরেকটা কথা এখানে আমাদের বলে দিতে হবে, পদ্মাবতী নামে যেরকম আলাউলের কাব্য আছে, পদ্মাবতী একটা নাটকও আছে, আবার পদ্মাবতী কাব্য আছে, ঠিক না? পদ্মাবতী কাব্য তো আমরা পড়লাম, সেটা হচ্ছে আলাউল। কিন্তু তোমরা কি জানো পদ্মাবতী নাটকটা কার? নাটকটা কার? মাইকেল, থ্যাংক ইউ। পদ্মাবতী মাইকেলের একটি নাটক। এটা একটি কমেডি নাটক, হ্যাঁ, এটা একটি কমেডি নাটক মাইকেলের, সেটা হচ্ছে পদ্মাবতী। আচ্ছা, আমরা পদ্মাবতী পড়লাম। এরপর তোমরা জানো রোমান্টিক প্রণয় উপাখ্যানধারার ইউসুফ জুলেখা, শাহ মোহাম্মদ শকিরের ইউসুফ জুলেখা। এটার কাহিনী তোমাদের সবার জানা আছে। সেটা হচ্ছে ইউসুফের মূল বাড়ি ছিল কেনানে। কেনান থেকে ইউসুফ চলে আসলো কোথায়? মিশরে। তখন মিশরের রাজা ছিল আজিজ মিশর। সেই আজিজ মিশরের নাম অনুসারে মিশর হয়েছে। তার স্ত্রীর নামই ছিল কিন্তু জুলেখা। এই হচ্ছে ঘটনা। ইউসুফের বাড়ি কেনান ছিল। কেনান কোথায় বলো তো? কেনান কোথায়? প্যালেস্টাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর্নব বলেছো প্যালেস্টাইন। হ্যাঁ, ফিলিস্তিনে হচ্ছে কেনান। এই কেনান থেকে তাকে বিক্রি করে দেওয়ার পর মিশরে গিয়ে ইউসুফ ক্রীতদাস হয়ে যায়। ক্রীতদাস হয়ে যাওয়ার পর তার তার চাচাতো ভাইরা তো তাকে বিক্রি করে দেয় ষড়যন্ত্র করে, তোমরা জানো। এরপর সে মিশরে গিয়ে সে ক্রীতদাস হয়ে যায়। ক্রীতদাস হওয়ার পর সে কিন্তু ভাগ্যক্রমে আজিজ মিশরের রাজ দরবারে সে ক্রীতদাস হয়। তখন জুলেখার চোখ পড়ে ইউসুফের দিকে। জুলেখা তাকে ভালোবাসতে চায়, এবং একদিন ইউসুফকে নিয়ে সে বন্দি করে 7টা দরজা ক্রস করে এই জায়গায় ইউসুফকে নিয়ে বন্দি করে ইউসুফকে বলে, ইউসুফ টাচ মি, টাচ মি, টাচ মি। তখন ইউসুফ বলে, এ আল্লাহ সেভ মি বলে দেয় দৌড়। আর জুলেখাকে বলে, জুলেখা প্লিজ লিভ মি, লিভ মি, সেভ মি বলে যখন দৌড় দেয়, আল্লাহ সবগুলো দরজা খুলে দেয়। আমাদের নবী মান ইজ্জত নিয়ে বের হয়ে আসে। পরবর্তীতে আল্লাহর ইচ্ছায় আজিজ মিশর মারা যায়, জুলেখার সাথে ইউসুফের বিয়ে হয়। যে ইউসুফ ছিল কৃতদাস, সেই ইউসুফ এবার হইলো রানীকে বিয়ে করে কি হইলো? রাজা, দা কিং। এই রাজা হওয়ার পর আমরা দেখি কেনানে বা ফিলিস্তিনে দুর্ভিক্ষ দেখা দেয়। আর রাজা ইউসুফে মিশরে প্রচুর পরিমাণে দুর্ভিক্ষ দেখা দিবে বলে প্রচুর পরিমাণে শস্য সে কি করে মজুত করে রাখে। এরপর তার ভাইয়েরা সেই দুর্ভিক্ষের সময় মিশরে আসে সাহায্য নিতে। এরপর ইউসুফের সাথে আবার তাদের দেখা হয়। এই কাহিনী নিয়ে যে কাহিনী, এটা হচ্ছে ইউসুফ জুলেখার কাহিনী। ক্লিয়ার? আমার মনে হয় তোমাদের জানা, বেশিরভাগই তোমরা জানো এটা, তাই না? ইউসুফ জুলেখা। এবার বলো, লাইলি মজনুর কাহিনী তোমরা জানো কি জানো না? ইয়েস অর নো? লাইলি মজনু বলার দরকার আছে নাকি দরকার নাই? এটা বললে হবে। সিরিজে আছে, ওরে খোদারে। একটু বলবো? আচ্ছা, লাইলি মজনু বলে দিই। ঠিক আছে। লাইলি এবং কি মজনু, লাইলি ওয়া মজনু, শুনতে ভালোই লাগে। আচ্ছা, মজনুর আসল নাম কিন্তু কায়েস। এটা কিন্তু পরীক্ষায় আসে, তাই তোমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। মজনুর আসল নাম কায়েস। এদের দুইজনের প্রেম প্রীতি ছিল একদম মক্তব থেকে। যখন তারা মক্তবে লেখাপড়া করতো, তখনই তাদের দুইজনের কিন্তু প্রেম প্রীতি ছিল মক্তব থেকে, বুঝতে পেরেছো? তখন এই যে মক্তব থেকে প্রেম প্রীতি হওয়ার কারণে মক্তব থেকে তাদের দুইজনকে আউট করে দেয়। এই যে কায়েসের বাবা ছিলেন একজন কাজী। কাজী মানে হচ্ছে বিচারক। আর লাইলির বাবা ছিল একজন ব্যবসায়ী। খেয়াল করে দেখো, তারা ছিল ব্যবসায়ী। তো সে সময় কাজীর মর্যাদা বেশি ছিল, আর ব্যবসায়ীর মর্যাদা ছিল না। তাহলে এবার যখন কায়েস একটু বড় হয়, তখন সে বাবাকে বলে, বাবা আমি বিয়ে করব। কারে বিয়ে করবা?
তখন সে বলে যে বাবা আমি লাইলি বিয়ে করব। তখন কাজী কিন্তু বিয়েতে রাজি হয় নাই, বলছে যে ওই ব্যবসায়ীর ওই দোকানদারের মেয়ের সাথে তোমার বিয়ে হবে না, হবে না। তখন কিন্তু কায়েস বাবার উপর মাইন্ড করে সে একটা বনে চলে যায়, সেই বনের নাম হচ্ছে নজদ বন, কোনোদিন তোমাদের আসলেও আসতে পারে। সে নজদ বনে চলে যায়, নজদ বনে গিয়ে সে জন্মদিনের ড্রেস পরে, জন্মদিনের ড্রেস মানে হচ্ছে সে নেংটো হয়ে যায় অর্থাৎ তার আর কোনো জামা কাপড় নাই। এভাবে সে পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। তখন এই কাজী একসময় বুঝতে পারে ছেলেকে লাইলির সাথে বিয়ে না দিলে সে তো আর জামা কাপড় পরবে না। সে এভাবে জন্মদিনের ড্রেস পরেই থাকবে। একসময় একসময় কিন্তু এই কাজী গিয়ে আবার লাইলির বাবাকে বলে, তার বিজনেসম্যানকে বলে যে, "আসো তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেই।" তখন এবার ব্যবসায়ী রাজি না। এবার দেখি তোমরা বলতে পারো কিনা ব্যবসায়ী কেন এবার রাজি না বিয়ে দিতে? ব্যবসায়ী রাজি নয় কেন? পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। মজনু শব্দের অর্থই পাগল। পাগল হয়ে গেছে। থ্যাংক ইউ। জামাই পাগল, তাই আর বিয়ে দিবে না। তখন কাজী তাকে লজিক দেয়, "খেয়াল করে দেখো, তোমার মেয়েকে যদি বিয়ে করে এই পাগল ভালো হয়ে যাবে।" হ্যাঁ, লজিকটা সে মানে। এরপর সে বলে, "ঠিক আছে, তোমার ছেলেকে নিয়ে আসো।" তখন ছেলেকে এই নজরবন থেকে এই জামা-কাপড় পরায়-টরায়, চুল-দাড়ি কাইটা, জন্মদিনের ড্রেস বাদ দিয়া ঘরে ড্রেস পরাইয়া নিয়ে আসে। এখানে ২ টা রুম, এখানে ধরো লাইলির বাবা বসে আছে, এখানে মজনুর বাবা বসে আছে, এখানে মজনু বসে আছে, আর এখানে এই ঘরে হচ্ছে লাইলি বসে আছে। লাইলি এখানে প্রবেশ করবে, কিন্তু তার আগে লাইলির একটা ডগ দা কুত্তা, কুত্তা দা ডগ প্রবেশ করে এই রুমের মধ্যে। মজনুর এই জ্ঞানও নাই কে লাইলি কে কুত্তা। এই কুত্তাটাকে ধইরাই মজনু কি করে চুমাচুমি শুরু করে। আর লাইলি, লাইলি বইলা চিৎকার করা শুরু করে। তখন এই লাইলির বাবা বলে, "কাজী সাহেব, আপনার ছেলেকে আমি কিঞ্চিৎ পাগল ভেবেছিলাম। কিন্তু এখন দেখি আপনার ছেলে আমার ধারণার বাইরে, ধারণার বাইরে বেশি পাগল। বিয়ন্ডস মাই থট। আমার চিন্তা ভাবনার বাইরে পাগল। সুতরাং এই বিয়ে ক্যানসেল।" বিয়ে বাতিল হয়ে যায়। তখন আবার সেই মজনু আবার কি হয়ে যায়, বাপের সাথে না গিয়া আবার নজরবনে গিয়া জন্মদিনের ড্রেস পরা করে। এই থেকেই তার নাম হয়েছে কি পাগল। এবারে কি সংক্ষেপে আমরা বলে দেই লাস্ট টুকু। এরপর দেখো আবার কিন্তু নজরবনে গিয়ে আবার জন্মদিনের ড্রেস পড়তাছে। এদিক দিয়ে লাইলিকে কিন্তু তার বাবা বিয়ে দিয়ে দিছে। লাইলিরে যার কাছে বিয়ে দিছে সেই হাসব্যান্ড রে কি করছে জানো? হাসব্যান্ড এর বুকের মধ্যে দিরিম, দিরিম লাথি মাইরা বাসর রাইতে হাসব্যান্ড এ ফালায় দিয়া দৌড় দিয়া লাইলি চলে গেছে। এবার আইডিয়া করে বলো দৌড় দিয়া লাইলি কোথায় গেছে? তোমাদের থটস কি বলে বলো? হ্যাঁ, বনে। নজদ বনে চলে গিয়েছে। গুড, কারেক্ট অ্যান্সার। এই যে নজদ বনে চলে গেল, গিয়া দেখে এবারে জন্মদিনে ড্রেস পরা যায় সেটা ব্যাপার না। এবার গিয়ে বলছে যে, "মজনু ম্যারি মি, ম্যারি মি।" মজনু তুমি আমাকে বিয়ে করো। এবার মজনু কি বলছে জানো? মজনু বলে, "না লাইলি, এভাবে আমি বিয়ে করতে পারি না। এভাবে যদি বিয়ে করি তাহলে জগৎ সংসার তোমাকে আমাকে পালায় বিয়ে করার জন্য নিন্দা করিবে।" বলছে, "আমরা পালায় বিয়ে করতে পারি না। যদি আমরা পালায় বিয়ে করি তাহলে জগৎ সংসার তোমাকে আমাকে কি করবে? নিন্দা করবে। তাই পালায় বিয়ে করা সম্ভব না।" পরে কিন্তু এই বেটায় এই হালায় বিয়ে করে নাই। বিয়ে করে নাই। লাইলি কষ্ট পায়া আরো অনেক ঘটনা আছে, সব বললাম না। লাইলি কষ্ট পায়া দৌড়ায় বাপের বাড়ি যায়গা। বাপের বাড়ি গিয়া কানতে মইরা যায়। মইরা গেলে লাইলিকে কি দেওয়া হয়? কবর দেওয়া হয়। যখন লাইলি মারা যায় এটা শুনতে পারে, তখন এই মজনু আবার কি করে? এই জন্মদিনের ড্রেস পরে দৌড় দিয়া কবরের উপর গিয়া শুইয়া পড়ে। কবরের উপর শুইয়া পইড়া এই বেটা কবরের উপর মারা যায়। কবর ফাঁক হয়ে যায়। এই বেটা ভিতরে ঢুকে যায়। এই হচ্ছে কাহিনী। সবচেয়ে টার্নিং পয়েন্ট কি জানো? সবচেয়ে টার্নিং পয়েন্ট হচ্ছে সে বলছে, "এভাবে পালায় বিয়ে করতে পারি না। পালায় বিয়ে করলে জগৎ সংসার তোমাকে আমাকে নিন্দা করিবে।" কি একটা ঘটনা, হ্যাঁ? এইজন্য বেটার নাম হয়েছে কি মজনু। মজনু দা পাগল। মজনু শব্দের অর্থ ম্যাড বা পাগল। এই হচ্ছে আমাদের রোমান্টিক প্রণয় উপাখ্যানগুলো অনেক, অনেক সুন্দর। আমরা আলাওলের যে কয়টা আছে আলাওলের গুলাকে তোমাকে আলাদা পড়তে হবে। আমি একটু আগে বলেছিলাম আলাওলের সর্বশ্রেষ্ঠ যেটা সেটার নাম কি? পদ্মাবতী। আলাওলের আরেকটা ছিল কি? সতী ময়না ও লোর চন্দ্রানী। হিন্দি থেকে এই ২ টা। লোর হচ্ছে নায়কের নাম আর চন্দ্রানী হচ্ছে নায়িকার নাম। সতী ময়না ও লোর চন্দ্রানী। এরপর তার ফার্সিতে দেখেছিলাম তোহফা। এটা একটা নীতিশাস্ত্র। এটার মধ্যে নীতি কথা বলা আছে। তোহফা। তৌফা, রাগতালনামা, সিকান্দরনামা। রাগতালনামা হচ্ছে তার এক ধরনের গানের বই। নামা শব্দের অর্থ কাহিনী। আর হচ্ছে সিকান্দরনামা, এটা হচ্ছে সিকান্দারের কাহিনী। সিকান্দার নামা। বুঝতে পেরেছো? আরো আমরা যেটা বললাম সেটা হচ্ছে কি? সয়ফুল মুলক বদিউজ্জামান। সয়ফুল মুলক বদিউজ্জামান। এই হচ্ছে আলাওলের গ্রন্থ,
যদি আসে আলাওলের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি, তাহলে শ্রেষ্ঠ গ্রন্থের অ্যান্সার হবে পদ্মাবতী। পদ্মাবতী এত সুন্দর ছিল, আলাউদ্দিন খলজি পাগল হয়েছিল। পদ্মাবতীর ঠোঁটের পরশে লাল হয়ে গিয়েছিল পান, সেটাকে বলেছিল তাম্বুল রাতুল হইল অধর পরশে। তোমাদের কাছে আমার প্রশ্ন, কার ঠোঁটের পরশে পান লাল হয়ে গেল বলতো? কার ঠোঁট এত সুন্দর ছিল? হ্যাঁ, পদ্মাবতীর ঠোঁটের পরশে পান কি হয়ে গেল? লাল হয়ে গেল। এবার যদি বলতে হয় তাহলে এভাবে বলতে হবে যে ক্যাটরিনা কাইফের ঠোঁটের পরশে লিপস্টিক লাল হয়ে গেল। এরকম আরকি। লিপস্টিক দিয়ে ঠোঁট লাল করে না, বরং ঠোঁটের পরশে লিপস্টিক লাল হয়ে গেল। ঘটনাটা হয়েছে অনেকটা এরকম। তাহলে আমরা দেখলাম রোমান্টিক প্রণয় গানগুলো কিন্তু অনেক সুন্দর। চন্দ্রাবতী, কুরেশি, মাগন ঠাকুর, উনি কি ছিলেন? পিএম পদে ছিলেন। আচ্ছা, যে কটা এখান থেকে পড়তে হবে সেটা আমি একটু দাগিয়ে দিচ্ছি, হ্যাঁ? ইউসুফ জুলেখা, শাহ মোহাম্মদ সগীর, এটা হচ্ছে প্রথম, এটা আমরা পড়েছি। আব্দুল হাকিম এই নামে ইউসুফ জুলেখা লিখেছেন। ফকির গরিবুল্লাহ এই নামে ইউসুফ জুলেখা লিখেছেন। তবে ফকির গরিবুল্লাহ আর শাহ মোহাম্মদ সগীরের ইউসুফ জুলেখার একটু পার্থক্য আছে, ঠিক আছে? একটা ইউসুফ, দুইটাই ইউসুফ জুলেখা। একটা ইউসুফ জুলেখা হচ্ছে শাহ মোহাম্মদ সগীর, শামুস। আরেকটা ইউসুফ জুলেখা, এটা হচ্ছে ফকির গরিবুল্লাহ, ফগ। কেন? এটা হচ্ছে শুধুই অনুবাদ সাহিত্য। এটা শুধুই অনুবাদ সাহিত্য। আর এটা যে আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু এটা কিন্তু অনুবাদ সাহিত্য নয়, এটা হচ্ছে পুঁথি সাহিত্য। এটা হচ্ছে পুঁথি সাহিত্য। তাহলে ২ টা ২ ধরনের সাহিত্য। একটা হচ্ছে অনুবাদ সাহিত্য, একটা পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্য লিখেছে ফকির গরিবুল্লাহ, আর অনুবাদ সাহিত্যে লিখেছে শাহ মোহাম্মদ সগীর। সতী ময়না লোরচন্দ্রানী, এটা দৌলত কাজীও লিখেছেন, আবার আলাওলেও লিখেছেন। একই কাহিনী দুইজনে লিখেছেন। এই আলাওল আর দৌলত কাজীর মধ্যে একটা মিল আছে। তোমরা দেখি এই মিলটা আবিষ্কার করতে পারো কিনা। বলো দেখি কেন তারা একই কাহিনী নিয়ে লিখলেন? তাদের দুইজনের মধ্যে এ নিয়ে কথাও হয়েছে। এ নিয়ে কথাও হয়েছে। আগে আলাওল লিখলেন, পরবর্তীতে দৌলত কাজী লিখলেন। কেন লিখলেন বলতে পারো? এই দুইজনের মিল কোথায়? এই দুইজনেই আরাকান রাজসভায় ছিলেন। থ্যাংক ইউ। এই তো মিল হয়ে গেছে। এইজন্য তারা একই কাহিনী অবলম্বনে আড্ডা দিয়েছেন, কথা বলেছেন এবং সাহিত্যও লিখেছেন। লাইলি মজনু পারো, মধু মালত, এটা পড়বা শুধু। মোহাম্মদ কবিরেরটা পড়বা, বাকিটা পড়ার দরকার নাই। সৈফুল মুলক বদিউজ্জামাল পড়বা হচ্ছে আলাওলেরটা, দোনাগাজীরটা পড়ার দরকার নাই। তাম্বুল রাতুল হইল অধর পরশে, এটা হচ্ছে আলাওলের। তোহফা নীতিশাস্ত্র আলাওলের। সপ্তপয়কর আলাওলের। সিকান্দরনামা আলাওলের। আলাওলের সব পড়তে হবে। আরো দেখি আমরা কি কি পড়বো এখানে। পিএম কুরেশি মাগন ঠাকুর, এটা পড়বা। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা এবার বিসিএস এসেছে। আব্দুল হাকিমরে আমরা বিশেষভাবে গুরুত্ব দেই বাংলার ছাত্ররা, কেন জানো? আব্দুল হাকিম হচ্ছে আমাদের চোখে প্রথম ভাষা সৈনিক। আব্দুল হাকিম যেই সময়ে এদেশের মানুষ আরবি ফার্সি ছাড়া কিচ্ছুই বুঝে না, আরবি ফার্সি না পড়লে মুসলমানিত্ব থাকে না, সেই সময় আব্দুল হাকিম বলেছেন, কি বলেছেন? যেসব জন্মে বঙ্গে হিংসে বঙ্গবাণী, সেসব কার জন্ম নির্ময় ন জানি। অর্থাৎ যারা বাংলায় জন্মে বঙ্গবাণীকে ঘৃণা করে, তাদের জন্মেরই কি নাই, ঠিক নাই। এরকম ডেঞ্জারাস কথা ১৬ শতকে আব্দুল হাকিম ছাড়া আর কেউ বলেন নাই। সুতরাং প্রথম ভাষা সৈনিক হচ্ছে আব্দুল হাকিম। এই আব্দুল হাকিমের সবগুলো একটা বৈশিষ্ট্য হচ্ছে কি থাকে? নামা থাকে। তাই নামা যতগুলো আছে, নুননামা, নুসিয়াতনামা, আমি এটার একটা নাম দিয়েছিলাম, কেউ আবার মাইন্ড করো না। এটার নাম দিয়েছিলাম নুনুশি। এই নুনুশি হচ্ছে আব্দুল হাকিমের। তাই আমি তাকে পড়তাম এই নুনুশি হাকিম। এতে আমার মনে থাকতো নূরনামা, নসিহতনামা, নূরনামা, নসিহতনামা আর আছে সিকান্দরনামা। আমার জন্য সুবিধাই তো, কেউ আবার অন্যভাবে নিও না এটাকে, হ্যাঁ? আমি একটু পর জিজ্ঞাসা করবো আব্দুল হাকিমের তিনটাকে সংক্ষেপে কি বলা হয়, ঠিক আছে? ওকে, এখানে আর আসতে পারে গুনে বাকোয়ালি, এটা আছে নওয়াজিশ খানের গুনে বাকোয়ালি, মেঘাবতী গদাবল্লী, শাহনামা, মুজাম্মেল হকের শাহনামা, এটা বেশি আসে না। সবচেয়ে বেশি আসে হচ্ছে শাহনামা হচ্ছে মহাকবি ফেরদৌসী, ইরানের যে কবি ছিল ফেরদৌসী, ওই কবি ফেরদৌসী শাহনামাটা আসে। মর্দান, মর্দান যেহেতু আরাকান রাজসভার কবি, তাই তারটা একটু পরে নিও। সৈয়দ সুলতানের নবী বংশ, এই নবী রাসূল যতগুলো আছে সব সৈয়দ সুলতান। নবী রসুল থাকলেই সেটা সৈয়দ সুলতান হয়ে যাবে। নবী থাকলেও সৈয়দ সুলতান, রাসূল থাকলেও সৈয়দ সুলতান। এই নবী বংশ দেখো সৈয়দ সুলতান, আবার রাসূল বুঝে সেটাও কিন্তু সৈয়দ সুলতান, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা পড়ে ফেলেছি। রামায়ণ পড়েছি, ইউসুফ জুলেখা, মালাধর বসু, গুণরাজ খান, আলাউল পদ্মাবতী, বিজয়গুপ্ত পদ্ম, এগুলো হচ্ছে কি যেন, এগুলো হচ্ছে পৃষ্ঠপোষক। এটা পড়বা আহুসা।
আলাউদ্দিন হোসেন শাহ, এটা হচ্ছে বেশি আসে। আলাউদ্দিন হোসেন শাহটা বেশি পড়বা, কুরেশি মাগন ঠাকুরেরটা পড়বা। আর এখানে হচ্ছে আর বাকিগুলা না বললেও চলে, এটা পৃষ্ঠপোষক। আরাকান রাজসভার কবিগণ আমরা পড়ে ফেলেছি, আমাদের পড়া শেষ। দৌলত কাজী হচ্ছে এই যে সতী ময়না লোচন রানী, দৌলত কাজীও লিখেছেন, আলাউল্লাহ লিখেছেন। কুরেশি মাগন ঠাকুর সম্পর্কে আমরা সব পড়ে ফেলেছি। এই মারণটা ঠাকুর ছিল হচ্ছে আরাকানি রাজাদের সম্মানিত একটা উপাধি, তার আসল নাম হচ্ছে কুরেশি। ঠিক আছে, কুরেশ বংশের ছিলেন তাই তার নাম কুরেশি, আর দরকার নাই। এই যে আলাউলের যে সৈফুল মুলক বদিউজ্জামান, এখানে তাকে পিএম হিসাবে দেখানো হয়েছে। কুরেশি মাগন ঠাকুর একজন পিএম ছিলেন। আলাউল হচ্ছে শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ মুসলমান কবি। ফতেহাবাদে জন্ম, তার মতে জোবরা গ্রামে জন্ম। এই দুইটা হচ্ছে আলাউলের জন্ম। আমরা বলেছিলাম প্রথম জীবনে সৈনিক ছিলেন, পরে গৃহশিক্ষক ছিলেন। সৈনিক গৃহশিক্ষক থেকে কুরেশি মাগন ঠাকুরের সহায়তায় তিনি শ্রেষ্ঠ কবি হয়েছিলেন, সভা কবি হয়েছিলেন, ঠিক না? দৌলত কাজীর সতী ময়না ও লোরচন্দ্রানী, আলাউলেরও কিন্তু সতী ময়না ও লোরচন্দ্রানী। আলাউল আর দৌলত দুইজনেই আরাকান রাজসভার কবি ছিলেন, তাই ভাগ বাটোয়ারা করে এটা লিখেছেন। কুরেশি মাগন ঠাকুরের চন্দ্রাবতী, সেটা আমরা পড়ে ফেলেছি। মর্দানের নসিয়ান্নামা আমাদের পড়তে হবে, আলাউলের সব পড়তে হবে, পদ্মাবতী ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হম। মহাভারত কয়টি খণ্ড? 18টি খণ্ড। এবার বলতে হবে 7টি খণ্ড কার, দেখি প্রশ্ন, 7টি খণ্ড কার? হ্যাঁ, এতটুকু পড়লে হবে ভাই, 7টি খণ্ড হচ্ছে রামায়ণ। থ্যাংক ইউ। রামায়ণের 7 খণ্ড, 7 খণ্ড রামায়ণ। শাহ মোহাম্মদ শগীর সম্পর্কে আমরা পড়েছি, তিনি প্রথম প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ শগীর, তার রচিত কাব্য ইউসুফ জুলেখা। তাহলে ইউসুফ জুলেখার আমরা দুইজন লেখক পাইলাম, একজন পাইলাম ইউসুফ জুলেখার শাহ মোহাম্মদ শগীর, যিনি অনুবাদ সাহিত্য লিখেছেন। ইউসুফ জুলেখার আরেকজন লেখকের নাম বলতে হবে, যিনি পুঁথি সাহিত্য লিখেছেন, সুর দিয়েছেন সেটাতে। কে বলো? ফকির গরিবুল্লাহ এফজি, ঠিক আছে। এ আছে ফকির, এ আছে গরিবুল্লাহ এফজি সংক্ষেপে। কি নাম! কোনো বাপ মা সন্তানের নাম এমন রাখে? একে তো ফকির, তার উপর গরিব। দৌলত উজির বাহরাম খান, তার জন্ম ফতেহাবাদ চট্টগ্রাম, আলাউলের জন্ম ফতেহাবাদ চট্টগ্রাম। তাহলে আমরা ফতেহাবাদ চট্টগ্রামে কয়জন পাই? 2 নদ পাই। তার আসল নাম হচ্ছে দৌলত উজির, বাহরাম খান হচ্ছে তার উপাধি। ঠিক আছে, তো দুঃখিত, বাহরাম খান তার নাম, দৌলত উজির হচ্ছে তার উপাধি। লাইলি মজনু এটা লিখেছেন, ঠিক না? মুকুন্দরাম চক্রবর্তী, আমরা মধ্যযুগে দুইজন শ্রেষ্ঠ কবির নাম পড়েছিলাম। কেউ কেউ বাংলা সাহিত্যে ভারতচন্দ্রকে শ্রেষ্ঠ কবি বলেছেন, কেউ কেউ মুকুন্দরাম চক্রবর্তীকে শ্রেষ্ঠ কবি বলেছেন। এবার আমরা বলেছিলাম যে বিসিএস এ এটাই স্বীকৃত, উনিই শ্রেষ্ঠ কবি, কিন্তু অনেকে মুকুন্দরাম চক্রবর্তীকে আবার শ্রেষ্ঠ কবি বলেন। তোমরা জানো মুকুন্দরাম চক্রবর্তী যে চণ্ডীমঙ্গলটা লিখেছেন, সেই চণ্ডীমঙ্গলটা হচ্ছে কালকেতু উপাখ্যান। তোমরা যারা কালকেতুর উপাখ্যান পড়েছো, এটা দেখলে অনেকটা কালকেতুর উপাখ্যানটা মনে হয় উপন্যাসের মতো মনে হয়, উপন্যাসের মতো মনে হয়। তাই বলা হয়, একটা প্রশ্ন আসে পরীক্ষায় এইভাবে, কোন কবি যদি মধ্যযুগে না জন্মায় আধুনিক যুগে জন্মাতেন, তাহলে তিনি কবি না হয়ে উপন্যাস লিখতেন? তাহলে অ্যান্সার হবে মুকুন্দরাম চক্রবর্তী। আর ভারতচন্দ্র মধ্যযুগের শ্রেষ্ঠ কবি, বোঝাই যায় ভারতচন্দ্রের কি কথা। ভারতচন্দ্র লিখেছেন জননী জন্মভূমি স্বর্গের চেয়েও গড়িয়সী, কি কথা ভারতচন্দ্রের, হ্যাঁ। ভারতচন্দ্র লিখেছেন মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, ডু অর ডাই। ভারতচন্দ্র লিখেছেন বড় পীড়িত মানে বড় লোকের পীড়িত বালির বাঁধ, ক্ষণেক হাতে ধরি ক্ষণেক চাঁদ। বড় লোক যখন মন চায় পীড়িত করবে বালির বাঁধের মতো, যখন মন চায় তখন বিছানায় নেবে, আবার যখন মন চায় তখন ছুঁড়ে মারবে। তাই বলেছেন ক্ষণেক হাতে দড়ি দিবে অর্থাৎ দাসী বানাবে, আবার ক্ষণেক হাতে চাঁদ দিবে অর্থাৎ রানী বানাবে। বড়লোকের পীড়িত সম্পর্কে ভারতচন্দ্র এই কথা বলেছেন। ভারতচন্দ্র বলেছেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কত সুন্দর সুন্দর কথা ভারতচন্দ্র রায় গুণাকর বলে দিয়েছেন। তাহলে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায় গুণাকর। আব্দুল হাকিমের, বলুন তো এই তিনটা সংক্ষেপে বলো তো, তিনটা কাব্যের নাম আমি বলেছিলাম। আব্দুল হাকিমের তিনটা কাব্যকে সংক্ষেপে বলেছিলাম। হ্যাঁ, নগর পুরিলে দেবরয় কে রায় ভারতচন্দ্রের গুত। নানু- নানুশি, ঠিক আছে। এবং প্রথম ভাষা সৈনিক, তিনি বলেছেন যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসবের জন্মের ঠিক নাই, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। এই নানুশি পড়বা, নানুশি, হ্যাঁ। নানুশি শিখা কই, একটা তো এখানে দিছে না, যাই হোক। গোরক্ষ বিজয় আমরা পড়েছিলাম, গোরক্ষ বিজয় কিন্তু এখানে কি ভুল প্রশ্ন দিয়েছে, গোরক্ষ বিজয় কার রচনা? তাহলে অ্যান্সার হবে শেখ ফয়জুল্লাহ হচ্ছে গোরক্ষ বিজয়, হ্যাঁ। গোরক্ষ বিজয় শেখ ফয়জুল্লাহ। আচ্ছা, আমাদের এখানে সব উত্তর দেওয়া আছে, সব পারবে।
আচ্ছা, আমি এটা বলেছিলাম জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ কোনটি? রসুল বিজয়। রসুল বিজয় জৈনুদ্দিনেরও আছে। রসুল বিজয় কিন্তু আরো একজনের আছে। তোমাদের বলতে হবে রসুল বিজয় আরেকজন কার? আরেকজন কে? আমি সৈয়দ বলে দিলাম। সৈয়দ সুলতান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, হয়ে গেছে। সৈয়দ সুলতানের রসুল বিজয়। এগুলা সব পারবে। জীবনী কাব্য-টাব্য, চন্দ্রাবতী সব পারবে। তাহলে সবাই ভালো থেকো, ভালোবেসে লেখাপড়া করো। আল্লাহ হাফেজ। আল্লাহ তোমাদের সকলকে পুলিশ, অ্যাডমিন, ফরেন ক্যাডার বা প্রত্যেকে তার প্রত্যাশিত ক্যাডার দিয়ে দাও। ভালো থেকো সবাই।